আলো 7 মাসের অন্তঃসত্ত্বা। আজ তার স্বামী তাকে দুশ্চরিত্র অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ক্ষান্ত হয়নি, বেল্ট দিয়ে মেরে ওর সমস্ত শরীরে দাগ ফেলে দিয়েছে। শরীরের কিছু কিছু জায়গা কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। আবার অনেক আঘাত নীল হয়ে ফুলে রক্ত জমাট হয়ে আছে। শেষের দিকে তার স্বামীর বলা কথাগুলো এরকম ছিল: তুই কি মনে করস আমি জানি না? আমি ভালো করেই জানি তোর পেটের ওইটা আমার না। অন্য কারো পাপ আমার নামে চাপিয়ে দিতে চাইছিস তুই। আমি এটাও জানি কার পাপ পেটে নিয়ে ঘুরছিস তুই। তোর মতো চরিত্রহীনের সাথে আমি ঘর করতে পারবো না। গরিব ঘরের মেয়ে, সহজ সরল হবে ভেবে বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু তুই যে একটা বেশ্যা তা এতদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে। বিয়ের আগে তোর ভার্জিনিটি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার ছিল। তোর মতো লোভী মেয়েরা 2 পয়সার জন্য যার তার সাথে শুয়ে পড়তে পারিস। আমার শালার কপাল, এত এত মেয়ে দেখার পরেও তোকেই বিয়ে করলাম। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়েছিল আলো। ওর চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছিল। নাসির কি বলছে এসব? 2 বছর সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনবে কখনো কল্পনাও করেনি আলো। বড় ভাবি পাশেই দাঁড়িয়েছিলেন। উনিও দেবরের সাথে তাল মিলালেন। আমি অনেকদিন আগে বুঝতে পেরেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। বয়স কম হলে কি হবে, মনের মধ্যে ঝোঁকঝোঁকানি তো কম না। তখন বুঝতে পারিনি বিয়ের আগে যে এই মেয়ে এসব কাণ্ড করে বসে আছে। এখন তোমার কাছে শুনছি এর পেটের বাচ্চা তোমার না। ভাবো একবার, কত বড় দুশ্চরিত্র এই মেয়ে। ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, আবার ওই লোকের সাথে শুয়ে ওর বাচ্চাও পেটে ধরে। ছি ছি ছি, এসব নোংরামি করার আগে একবার ভাবলো না ধরা পড়লে বাড়ির মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে? অবশ্য কাকে কি বলছি আমি? এই ধরনের মেয়েদের মনে ডর ভয় থাকলে প্রেমিকের সাথে রাত কাটাতে পারতো। বাবা গো বাবা, কি ধান্দাবাজ মেয়ে! এতদিন গাছেরও খেয়েছে, তলারও কুড়িয়েছে। আলো আর শুনতে পারছিল না। এসব কথা তার সহ্য হচ্ছে না। গা গলিয়ে বমি আসছে তার। 2 হাতে কান চেপে ধরে প্রতিবাদ করতে চাইলো আলো। রুদ্ধ কণ্ঠে বলল, আপনারা এসব কি বলছেন ভাবি? আমি এমন কিছুই করিনি। আপনারা যা যা বলছেন তার মধ্যে একটা কথাও সত্য না। আমি দুশ্চরিত্রা নই। আপনাদের পায়ে পড়ি ভাবি, দোহাই লাগে আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আপনি নিজেও তো একটা মেয়ে। আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি। ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন। কেন জন্মের আগে ওর গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছেন? আলোর স্বামী হুংকার দিয়ে বলছে, চুপ চুপ, একটা কথা বলবি না তুই? এই বাচ্চা নিয়ে আর একটা কথা বললে ওকে তো শেষ করবই, সাথে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আলো চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করুন ও আপনারই সন্তান। আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো পাপ আমার চরিত্রে লাগতে দিইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। বড় ভাবির দিকে ফিরে আলো বলল, কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে। আমার নামে আপনার কানে বিষ ঢালছে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করুন। কিন্তু আলোর স্বামী তার কোনো কথাই শুনল না, বরং প্যান্টের বেল্ট খুলে ওকে ইচ্ছে মতো মারল। বেল্টের এক একটা বাড়ি যখন পেটে লাগছিল তখন আলোর মনে হচ্ছিল ও মনে হয় মরেই যাবে। ওর বাচ্চাটাও মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবে না। অসহ্য যন্ত্রণায় মা মা বলে কাতরাচ্ছিল আলো। তখনই তার স্বামী ওর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করায় ওকে। দাঁত কিরমির করে বলেছে, আমার বাড়িতে তোর মতো বেশ্যার কোনো জায়গা নেই। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই। আমার চোখের সামনে থাকলে আমি তোকে মেরে ফেলবো। ব্যথায় আলোর সারা শরীর অবশ হয়ে আসছিল। ঠিক মতো দাঁড়াতে পারছিল না আলো। এই অবস্থায় নাসির তাকে বাইরে বের করে দিয়ে ওর মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। শরীরে অসহনীয় যন্ত্রণা আর চোখের সামনে একরাশ অন্ধকার নিয়ে মধ্যরাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো আলো। 7 মাসে তার পেটের আকার অনেকটা বড় হয়েছে। পায়েও পানি এসেছে মনে হয়। ইদানিং পা গুলো কেমন ফোলা ফোলা লাগছে। হাঁটতে কষ্ট হচ্ছে আলোর। চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। আলোর মনে হয় তার চোখের পানি শুকিয়ে যাচ্ছে। একটু কান্না করার পরে চোখ দিয়ে আর পানি বেরোয় না। 2 বছর ধরে সে তো আর কম কাঁদেনি। বিয়ের পর থেকে তো চোখের পানি তার নিত্যদিনের সাথে ছিল। স্বামী কখনো তাকে বোঝার চেষ্টা করেনি। তার কাছে সে তো শুধু ভোগের পণ্য ছিল, যাকে উনি বিয়ে নামক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়েছিল। ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ছিল না লোকটার কাছে। তবু আলো মানিয়ে নিয়েছিল। প্রথম প্রথম মানাতে কষ্ট হলো, একসময় ঠিকই কিন্তু মানিয়ে নিতে পেরেছিল।
লোকটাকে সে কতবারই ভালোবাসতে চেষ্টা করেছিল, কতটা বাসতে পেরেছিল তা সেও জানে না। শ্বশুর শাশুড়ির মন কোনোদিনই পায়নি আলো। সে গরিব ঘরের মেয়ে ছিল, শাশুড়ির চাও মতো কিছু দিতে পারেননি তারা। সেসব নিয়েও আলোকে কম কথা শুনতে হয়নি। আলো ওর বড় জায়ের চোখের কাঁটা ছিল। অপ্রকাশিত কোনো একটা কারণে বিয়ের দিন থেকে যা তার শত্রু হয়েছে। সব কাজে তাকে ছোট করাই ভাবির একমাত্র উদ্দেশ্য ছিল। ভাবি কোনো কারণ ছাড়া কেন তাকে এতটা অপছন্দ করে, তার কারণটা বিয়ের প্রথম বছর পার হবার পর আলো একটু একটু আন্দাজ করতে পেরেছিল। ভাবি নিজের স্বামীর থেকে তার দেবরকে একটু বেশিই ভালোবাসেন, আর তাই দেবরের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। আলো সব বুঝেও কাউকে কিছু বলেনি, কারণ তার স্বামীর চরিত্রে সে ভাবির প্রতি কোনো দুর্বলতা কোনোদিনই লক্ষ্য করেনি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ভাবছে, কোথায় যাবে সে এখন? বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার। নাসির কি বাবা মাকে সব জানিয়ে দিয়েছে? বাবা মাকে নিজের মেয়েকে বিশ্বাস করবে, নাকি বাকি সবার মতো বাবা মাও তাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিবে? ক্লান্ত শরীরে এলোমেলো ভাবে পা ফেলতে ফেলতে আলো নিজের বাবার বাড়ির কাছে চলে এলো। বাড়ির সামনে এত মানুষ কেন? হঠাৎ ভাবনাটা মনে আসতে বুকে ছ্যাদ করে উঠল আলোর। বাবার কিছু হয়নি তো? অনেকদিন ধরেই বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। তাহলে কি বাবা মারা গেছে? তাই এত রাতে বাড়ির সামনে মানুষের ভিড়। একটু এগুলে আলো চাপা কান্নার শব্দ শুনতে পেল। মা কাঁদছে। তাহলে আলো যা ভেবেছিল সেটাই হয়েছে। বাবার এই দুনিয়ায় নেই। বাবার মৃত্যুর ভাবনা মনে এলো, আজ আলোর কান্না পেল না। কাঁদবে কেন সে? বাবা তো ওনার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মানুষটা সারা জীবন শুধু কষ্টই করে গেছে, কখনো সুখ করতে পারেননি। আলো মানুষের ভিড় ঠেলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বাবাকে একটা সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। বাবার মাথার পাশেই বসে মা কাঁদছে। আলোকে দেখে মায়ের চোখ জ্বলে উঠল যেন। আলোর দিকে এগিয়ে আসছেন উনি। আলো বুঝলো, বাবা মারা গেল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার কলঙ্কের কথা বাবা ঠিকই জেনে গেছেন। মা ঝাঁঝালো গলায় চিৎকার করে বললেন, হতভাগী, মুখপুরি, এখানে কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস এখন? মানুষটার জীবনের শেষ সময়টুকু কিভাবে লজ্জায় অপমানে তরপাতে তরপাতে মরেছে তা দেখতে এসেছিস? আমার নোংরা কাজ করার আগে লজ্জা করলো না তোর? তুই আমার মেয়ে, এই মেয়েকে আমি পেটে ধরেছি। ছি, এই দিন দেখার আগে আল্লাহ আমার মরণ দিলেন না কেন? তোর মতো কাল নাগিনী আমার মেয়ে হতে পারে না। আলো কিছুই বলল না, নীরবে মার সব অভিযোগ, অপমান গ্রহণ করলো। তার চোখ জ্বালা করছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না। মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, কখনো কারো কাছে মাথা নিচু করেনি। শেষে কিনা ও নিজের মেয়ে এভাবে মানুষটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমরা কি দোষ করেছিলাম রে আলো? কেন আমাদের এত বড় শাস্তি দিলি? আলো খেয়াল করলো এখানে উপস্থিত প্রতিটা মানুষ তাকে ঘৃণার নজরে দেখছে। আলো নিজেও জানে না কেন তার কপালে এই বদনাম জুটলো। সে কি করেছে যার জন্য তার চরিত্রে কলঙ্কের কালি লাগলো? আলোর মা বিলাপ করে কাঁদছেন। আলো কোনো রকমে উচ্চারণ করলো, মা, একটাবার তোমরা আমাকে বাবাকে দেখতে দিবে? আমি বাবার কাছে যাব না মা, এখান থেকে একটাবার শুধু বাবার মুখটা দেখব। বাবার কবর দেয়া হয়ে গেলেই আমি চলে যাব, তোমাদের থেকে অনেক দূরে। শেষের দুইটা লাইন আলো নিজেকে শোনালো যেন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার স্বামীকে বাবা বলবি না তুই। তোর মতো মেয়ের বাবা হয়ে মানুষটা মরার আগেও কষ্ট পেয়ে গেছে। তুই ওর মুখ দেখলে ওর কষ্ট বাড়বে বই কমবে না। আলো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। পা দুটো পাথর হয়ে গেছে অনেক আগে। এখন তার চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে। বেরিয়ে পড়ল আলো। কোথায় যাবে জানে না সে। আসার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, এমন মেয়ে পেটে ধরলে কপালে তো বদনাম জুটবি। ভালোই হয়েছে বাপটা মরে গেছে, বেঁচে থাকলে এসব সহ্য করতে পারতো না বেচারা। অন্য একজন বলল, শুনলাম ওর পেটেরটা নাকি অন্য কারো পাপ। দেখো মেয়ে, স্বামীর সাথে ঘর করে অন্য বেড়ার পাপ পেটে নিয়ে ঘুরে। এই মেয়েরও তো মরে যাওয়া উচিত। এরা মরবে না। দেখো না স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিলে কিভাবে নির্লজ্জের মতো বাপের কাছে এসে উঠল। আমি তো একটা কথাই ভাবছি শুধু, না জানি কোন মেয়ের ঘর ভেঙেছে, কার স্বামীকে নিজের জালে ফেলেছে। এদের মতো মেয়েদের জন্যই তো আমাদের মতো সহজ সরল মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না। আল্লাহ এদের রূপ দেয়, রূপ দেখিয়ে তো পুরুষ পাগল করে। এদের রং ঢং দেখে বেটা ছেলেদের মাথা ঠিক থাকবে কি করে বলো দেখি?
আলো আর শুনতে পেল না। তার কান ঝিঝি করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অন্ধকার রাস্তায় আলো হেঁটে যাচ্ছে, যাবার কোনো জায়গা নেই ওর। আজ থেকে আপন বলতেও কেউ রইল না। ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় আলো দাঁড়ালো, উকি দিয়ে ব্রিজের নিচে তাকালো। ভীষণ খাদ, কলকল ধ্বনি তৈরি করে পানি বয়ে যাচ্ছে। এখান থেকে লাফিয়ে পড়লে আলোর লাশ কেউ খুঁজে পাবে না। পানির স্রোত তাকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে যাবে। চোখ বন্ধ করলো আলো। না, সে ঝাঁপ দিতে পারবে না। নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার তার থাকলেও তার ভেতরে যে আছে, তার জীবন শেষ করার অধিকার আলোর নেই। যে এখন এই পৃথিবীর আলো দেখেনি, নিজের কষ্টের ভাগ আলোয় ওই মাসুমকে কেন দিবে? তার ভাগের কষ্ট তাকেই পেতে হবে। দূর থেকে দুইটা লাইট ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তীব্র আলোয় আলোর চোখ ঝলসে যাচ্ছে। ভালো করে তাকাতে পারছে না সে। সে দুই হাত চোখের সামনে এনে ধরলো, আর ঠিক তখনই পিচঢালা রাস্তার বুকে টায়ারে কর্কশ শব্দ তুলে আলোর দুই হাত সামনে একটা গাড়ি এসে ব্রেক কষলো। আলো এখনো চোখে হাত দিয়ে রেখেছে। তীব্র আলোয় চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। সে ভেবে পাচ্ছে না এই রাতের বেলা একটা গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে কেন। হঠাৎ তার মনে একটা ভয় ঢুকে গেল। গাড়িতে যারা আছে তাদের মনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আলো নিজের পেটের দিকে তাকালো। এই অবস্থায় আল্লাহ যেন তাকে কোনো বাজে পরিস্থিতিতে না ফেলে। এই মুহূর্তে কোনো বাজে লোকের পাল্লায় পড়লে সে নিজেকে রক্ষা করতে পারবে না। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলো আলো। তখনই সশব্দে গাড়ির দরজা খুলে একটা লোক নেমে এলো। অন্ধকার থাকায় লোকটাকে চিনতে পারল না সে। কয়েক পা হেঁটে এসে লোকটা আলোর সামনে দাঁড়ালে আলো তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলো। স্মৃতিতে একটু চাপ দেওয়ার পর আলো লোকটাকে চিনে ফেললো। আলো ভেবে পাচ্ছে না এই লোক এখানে কি করছে। দীপ্ত পলকহীন দৃষ্টিতে আলোকে দেখছে। আলোর মুখের ওপর থেকে চোখ সরে সবার আগে ওর উঁচু পেটটার দিকে দীপ্তর চোখ গেল। আলো সেটা বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে পেট ঢেকে নিল। দীপ্ত সেটা দেখে হাসলো। দীপ্তি আগে কথা বলল, কেমন আছো আলো? আপনি এখানে কোত্থেকে এলেন? দীপ্ত আবারও হেসে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কেউ একজন ব্রিজের নিচে উকি দিয়ে দেখছে। ভাবলাম সুইসাইড করতে যাচ্ছে হয়তো। মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এলাম। কাছে এসে দেখলাম মানুষটা একজন নারী। আর এখন সামনে দাঁড়িয়ে দেখছি সেই নারী আর কেউ না, তুমি। আলো দীপ্তকে দেখছে। মানুষটাকে সে 2 বছর আগে থেকে চিনে। তেমন বিশেষ কোনো চেনা না, তবুও মানুষটাকে সে মনে রেখেছে একটা বিশেষ কারণে। দীপ্তকে এতটা সহজ হতে দেখে আলু মনে মনে ভাবলো, এই মানুষটা কি সেই মানুষ যে 2 বছর আগে তার জন্য কেমন একটা পাগলামি কাণ্ড করেছিল? এখনো ভাবলে বিশ্বাস হতে চায় না তার। দীপ্ত কি এই 2 বছরে সবকিছু ভুলে গেছে? নইলে আলোর সামনে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে কিভাবে? আলো নিজের পরিস্থিতির উপরে মনে মনে হাসলো। দীপ্ত তার আজকের এই অবস্থার কথা জানতে পারলে নিশ্চয়ই একচোট হাসবে। তার সামনে প্রকাশ্যে না হাসলেও মনে মনে তো অবশ্যই হাসবে। হাসারই কথা। আলো তাকে ফিরিয়ে দিয়ে বাবা মার পছন্দ ওই লোকটাকে বিয়ে করেছিল সেদিন। আলোর ভাবনায় ছ্যাদ ফেলে দীপ্ত বলল, তুমি এত রাতে ব্রিজের উপর কি করছো? আলো কোনো উত্তর দিল না। দীপ্ত তার উত্তরের অপেক্ষা করে আবার বলল, উকি দিয়ে যে দেখছিলে, তুমি জানো নিচে কত গভীর খাদ? বাই চান্স মাথা ঘুরে যদি নিচে পড়ে যেতে, তখন তোমার কি অবস্থা হতো ভেবে দেখেছো একবার? হুহ। যার কপালে দুঃখ লেখা আছে সে দুঃখগুলো ভোগ না করে অত সহজে মরবে কি করে? আলোর ওপর দিয়ে যে ঝড় যাচ্ছে তার থেকে মৃত্যুই তার কাছে সহজ মনে হয়। বেঁচে থেকে আলো প্রতিটা মুহূর্তে আর এই যুদ্ধ করতে পারছে না। তার সমস্ত শক্তি শেষ হয়ে এসেছে। তাচ্ছিল্যের সুরে আলো বলল, আমার কিছু হবে না। আমি এত সহজে দুনিয়া থেকে বিদায় নেব না। দীপ্ত কপাল কুঁচকালো, বলল, ধরো যদি কিছু হয়ে যায়, নিজের জন্য না ভাবো। দীপ্ত আলোর পেটের দিকে ইশারা করে বলল, ওর কথা তো ভাবতে পারো। আলো মনে মনে বলল, ওর কপাল আর আমার থেকে ভালো কোন দিক দিয়ে? জন্মের আগে নিজের বাপ তাকে অন্যের পাপ বলেছে, নিজের সন্তান হিসেবে স্বীকার করছে না। দুনিয়াতে এলে তার কপাল ভালো হয়ে যাবে না, তাকেও আমার মতোই সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দীপ্তা হঠাৎ তাড়া দেওয়া গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছিলে বলো তো? আমি তোমাকে নামিয়ে দিই, তাহলে আর বাকি থাকবে না কিছু। কলঙ্কের 16 কলা পূর্ণ হবে। কিছু বললে? আমি ঠিক শুনতে পাইনি। না, আপনাকে কিছু বলিনি। তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই সময় একা যাওয়া তোমার জন্য সেফ হবে না।
আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। আমি একা একাই যেতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। জেদ করো না তো, বলছি নামিয়ে দিয়ে আসি। চলো, গাড়িতে আসো। এত বলার পরে যখন দীপ্ত ওর কথা শুনছে না, তখন আলোর রাগ উঠে গেল। লোকটা কেন তার সমস্যা বুঝতে চাইছে না, কেন জেদ করছে। এখন ওনার সাথে কোথাও গেলে বদনাম তারই হবে। এমনিতেই তো কত বদনামের ভাগীদার হয়েছে সে। লোকের চোখে তার কলঙ্কের শেষ নেই। নতুন করে আর কোনো কলঙ্ক সহ্য করতে পারবে না সে। তাই আলো রেগে গিয়ে বলল, আমি বলছি তো আমি একা যেতে পারবো। শুধু শুধু আপনি কেন জেদ করছেন? নিজের কাজে যান না আপনি। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিজের ভালো আমি নিজেই বুঝে নেব। দীপ্ত থতমত খেয়ে গেলেও কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, আলো, কিছু হয়েছে তোমার? এনিথিং রং? তুমি এমন বিহেভ করছো কেন? আলোর মাথা ফেটে যাচ্ছে। সে আর সহ্য করতে পারছে না। এমনিতে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। চোখ ভরে ঘুম আসছে। এদিকে এই ছেলে তার পিছুই ছাড়তে চাইছে না। তার জীবনে যা ইচ্ছা তা হোক, ধ্বংস হয়ে যাক সব। তাতে ওই ছেলের কি? সে কেন আলোর জন্য এত চিন্তা করছে? নাকি 2 বছর আগে তার সেই সিদ্ধান্তের জন্য এখন ওর বর্তমান অবস্থার ওপর হাসছে? মজা নিতে এসেছে। আলো চেঁচিয়ে বলল, আপনাকে বলেছি না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমার জন্য কেন অত দরদ দেখাচ্ছেন? আমি আপনার কে হই? যেখানে নিজের আপনজনেরা আমাকে নিয়ে ভাবে না, সেখানে আপনি কে? কেন আমার জন্য ব্যস্ত হচ্ছেন? বলতে বলতে আলো মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দীপ্ত এসে ওকে ধরে ফেলে। বেশি উত্তেজিত হওয়ার কারণে আলো জ্ঞান হারিয়ে ফেলেছে। সকাল থেকে খাওয়া হয়নি, পেটে একটা দানা পানি পড়েনি। সে তো এখন একা না। এই শরীরে এত ধকল সহ্য হয় এখন? সকাল থেকে না খাওয়া, তার উপর শরীরের উপর এত অত্যাচার। মারের জায়গাগুলো এখন নীলচে হয়ে শক্ত জমাট বেঁধে গেছে। মার ওখান থেকে বেরিয়ে এই অবস্থায় 2 কিলোমিটার হেঁটেছে, যার ফলস্বরূপ আলো এখন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছিল। দীপ্ত না থাকলে আলো পড়েই যেত। দীপ্ত আলোকে ধরার পর বুঝতে পারলো আলোর গা গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দীপ্ত আর দেরি করলো না। আলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। দীপ্ত নিজে ড্রাইভিং সিটে উঠে বসে আলোর মাথা ওর কাঁধে রেখে গাড়ি স্টার্ট করলো। আলো তার পাশে, তার কাঁধে মাথা রেখে তার বাড়িতে যাচ্ছে। ভাবতেই মনটা নেচে উঠছে দীপ্তর। এই মেয়েটাকে একসময় সে ভালোবেসেছিল, এখনো বাসে। আলোকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল একসময়। সেটা সত্যি না হলো এখন তো আলো তার পাশে আছে। ইস, এই সময়টা যদি এখানেই থেমে যেত। দীপ্ত অচেতন আলোকে কোলে নিয়ে মেইন রোড দিয়ে ঢোকার সময় মেজো চাচির চোখে পড়ে গেল। মেজো চাচি ডাইনিং এ পানি খাচ্ছিলেন। দীপ্তকে দেখে হাত থেকে গ্লাস রেখে গলা ফাটিয়ে সবাইকে ডাকতে লাগলো, বাবা, বাবা, ভাইজান, ও ছোট, কোথায় তোরা? জলদি এদিকে আয়। এসে দেখে যা দীপ্ত কাকে নিয়ে এসেছে। বড় ভাবি এলেন না। আপনার ছেলে কি কাণ্ড করেছে এসে? দেখে যান একবার। দীপ্ত মেজো চাচির কথায় কান না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মেজো চাচির স্বভাবই ছোট একটা বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে হাতির রূপ দেওয়া। কিন্তু ততক্ষণে মেজো চাচির ডাকে সবাই হল রুমে এসে গেছে। দীপ্তর দাদা আব্দুর রহমান খান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গমগমে গলায় বললেন, কি হয়েছে এখানে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সবাই কি ভুলে গেছো এটা ভদ্রলোকের বাড়ি? রাত বেরাতে হইচই আমি একদম সহ্য করব না। মেজো চাচি সাথে সাথেই বলে উঠলেন, চিৎকার চেঁচামেচি কি এমনি করছি বাবা? দেখুন আপনার নাতি রাত বেরাতে কাকে যেন বাড়িতে নিয়ে এসেছে। ওর দিকেই তাকিয়ে দেখুন না। মেয়েটা ওর কোলে ঘুমিয়ে আছে। দীপ্ত আগুন চোখে চাচির দিকে তাকালো। চাচি আজ দীপ্তর চাওয়ায় ভয় পেল না। দীপ্তর বাবা গলা চড়িয়ে এগিয়ে এলেন। দীপ্ত, এসব কি? হ্যাঁ, কাকে নিয়ে এসেছো তুমি? তুমি এভাবে যাকে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে আসতে পারো না। এই বাড়ির কিছু নিয়ম আছে, তুমি সেসব নিয়ম অমান্য করতে পারো না। দীপ্ত শক্ত অথচ শান্ত গলায় বলল, আমি যাকে তাকে বাড়িতে নিয়ে আসিনি বাবা, আর এ বাড়ির কোনো নিয়মও ভাঙিনি। মেজো চাচি আবার কিছু বলতে যাচ্ছিলেন। দীপ্ত চোখ পাকিয়ে ওনার দিকে তাকালে উনি দমে গেলেন। তবু মিনমিনিয়ে বললেন, যাকে তাকে নিয়ে না আসলে এই মেয়েটাকে? মেয়েটা তো নিজের পায়েও হেঁটে আসছে না, সোজা কোলে উঠে আসছে। বাবা। দীপ্তর মা এবার কথা না বলে থাকতে পারলেন না। মেজো, তুই চুপ করবি? আমার ছেলেকে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। তুই তোর ছেলে মেয়েদের নিয়ে ভাব। আমার ছেলের ব্যাপার আমি ঠিক দেখে নেব। ভাবি, ও
দাদা ওদের থামিয়ে দিয়ে বললেন, আহ, থামবে তোমরা? দীপ্তর সাথে আমাকে কথা বলতে দেবে? দীপ্ত, কে এই মেয়ে? ওকে এভাবে কেন বাড়িতে নিয়ে এসেছো? দাদু, ওর আপাতত যাবার কোনো জায়গা নেই, তাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। দীপ্তর বাবা অবাক হয়ে বললেন, থাকবে মানে? ওর যাবার জায়গা নেই তাতে আমাদের কি? পৃথিবীতে এমন অনেক মানুষেরই থাকার জায়গা নেই, তাই বলে কি সবাইকে তুমি আমাদের বাড়িতে এনে তুলবে? অচেনা একটা মেয়েকে আমাদের বাড়িতে কেন থাকতে দেব? সবার কথা জানি না বাবা, ওকে এই বাড়িতে থাকতে দেবে, কারণ আমি ওকে বিয়ে করব। পৃথিবীর সব আশ্রয়হীন মেয়েকে যদি বিয়ে করতাম, তাহলে হয়তো তাদের সবাইকে এই বাড়িতে জায়গা দিতে হতো। সবাইকে যেহেতু করতে পারছি না, তাই আপাতত আলোকে এই বাড়ির বৌমা মেনে নাও। দীপ্তর এসব কথা শুনে সবার মুখ থেকে সমস্যার একটা কথা উচ্চারণ হলো, বিয়ে? হ্যাঁ, 2 বছর আগে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন পারিনি, কিন্তু এবার আমি কারো বাধা মানব না। বাবা রেগে গিয়ে বললেন, 2 বছর আগে কেউ তোমাকে বাধা দেয়নি, ওই মেয়ে নিজেই তোমাকে ফিরিয়ে দিয়েছিল। মানুষ মাত্রই ভুল বাবা, তখন সে যে ভুল করেছে তা এখন শুধরে নিবে। এতক্ষণে বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে মা বললেন, তুই কি ওকে জোর করে ধরে নিয়ে এসেছিস দীপ্ত? মেয়েটা জেগে নেই কেন? অজ্ঞান করে তুলে নিচ্ছিস? বিয়েতে এই মেয়ের মত আছে? দীপ্ত মার মুখের দিকে তাকিয়ে সব ঠিক আছে হাসি দিল। ছেলের মুখে এই হাসি দেখলে ওনার আর কোনো চিন্তা থাকে না। কিন্তু মেজো চাচি বলে উঠলেন, কিন্তু এই মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছিল। তুমি একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করবে দীপ্ত? ওর স্বামী কি ওকে ডিভোর্স দিয়েছে, নাকি তুমি ভয় দেখিয়ে? দীপ্তর আগুন চোখের দিকে তাকিয়ে চাচ্ছি এর বেশি কিছু বলার সাহস পেলেন না। আমি আলোকে বিয়ে করব, ওই আমার বউ হবে। এতে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আমাকে বলো, আমি আলোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ছেলের কথা শুনে ইয়াসির খান রাগ সামলাতে না পেরে কাপা গলায় বললেন, দীপ্ত, তুমি কিন্তু অসভ্যতা করছো। করলে করছি বাবা, কোনো কালেই তো আমি তোমাদের চোখে সভ্য ছিলাম না। দীপ্ত, বাবা ছেলের মাঝে গুরুতর ঝগড়া লেগে যাবার আগে আব্দুর রহমান খান ওদের দুজনকেই থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, বিয়ে তোমার যাকে খুশি তুমি করতেই পারো তাকে, এতে আমাদের আপত্তি থাকার কিছু নেই। 2 বছর আগেও আমি তোমাকে বাধা দেইনি, এবারও দেব না। কিন্তু যে মেয়ে তোমাকে 2 বছর আগে ফিরিয়ে দিয়েছে, এবার কি সে তোমাকে গ্রহণ করবে? এবারও যে এই মেয়ে নিজের বাবা মার কথা শুনে তোমার হাত ছেড়ে দিবে না, তার কি নিশ্চয়তা আছে তোমার কাছে? দাদুর কথা শুনে দীপ্ত ঠোঁটের কোণে মুহূর্তের জন্য হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। এবার আলো পিছিয়ে যাবে না দাদু, সে নিশ্চয়তা এবার আমার হাতেই। না গেলেই ভালো। তবে আর একটা কথা, তুমি আমার নাতি। তোমার সুখের কথা ভেবে তোমার সব আবদার, সব পাগলামি, সব জেদ মেনে নিল। যদি কখনো এমন সময় আসে যে তোমার জেদের জন্য আমার বংশের মাথা নিচু হয়েছে, তাহলে তুমি আমার যত আদরেরই হও না কেন, আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। তোমার কিছু হবে না দাদু, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সব ঝামেলা এত সহজে মিটে যাচ্ছে দেখে মাঝখান থেকে মেজো চাচি বলে উঠলেন, কিন্তু বাবা, এই মেয়ের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসে রাত দিন আকাশ পাতাল তফাৎ। এই মেয়ে কিভাবে এই বংশের বউ হবে বাবা? তার উপর ওর আগেও একবার বিয়ে হয়েছে। দাদু কিছু বলার আগেই দীপ্ত হুংকার ছেড়ে বলল, ও, স্ট্যাটাসের কথা তুমি বলছো মেজমা? হাসছে দীপ্ত, তোমার মুখে নেই এসব কথা, ঠিক মানায় না। তোমার বাবা তার 2 নাম্বারি কাজের দায়ে মাসে কয়বার জেলে যায় হিসেবে আছে তো তোমার কাছে? নাকি আমি আবার একবার বলে মনে করিয়ে দেব? আচ্ছা, এই তো 3 দিন আগের একটা ঘটনা মনে করিয়ে দিই। তোমার বাবা নাকি মেয়েদের নিয়ে ব্যবসা করে, এমন একটা গুজব বেরিয়েছিল। আমার কাছে গুজব বলে মনে হয় না অবশ্য। তুমিও ভালো করেই জানো সত্যিই তোমার বাবা এই কাণ্ড করেছে, সেজন্য ওনাকে পুলিশ অ্যারেস্ট করে। খবরটা নিতান্তই গুজব, এতে সত্যতা নেই প্রমাণ করে উনি রাতারাতি বেরিয়েও আসেন। সবার সামনে দীপ্তর করা এই অপমানে মেজো চাচি থরথর করে কাঁপতে লাগলেন। চোখ আগুন করে ফুফাতে ফুফাতে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে? রাগে কাঁপতে কাঁপতে কথা শেষ করতে পারলেন না উনি। দীপ্ত চাচির এই বেহাল অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। ঠোঁট টিপে হাসতে হাসতে সে বলল, এ বাবা, না না, তোমার বাবা আমার নানা হন। নানার সম্পর্কে এই কঠিন সত্য আমি কোনো অবস্থাতে উচ্চারণ করতে পারি না। জিভে কামড় দিয়ে মাথায় এপাশ ওপাশ দুলিয়ে বলতে থাকলো, উনি মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল মেয়ে নিয়ে
যা খুশি তা করুন, আমি কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের আত্মীয়। তার থেকে বড় কথা, সমাজে তোমাদের স্ট্যাটাস কত উপরে দেখতে হবে না। দাঁতে দাঁত চেপে মেজো চাচি বললেন, দীপ্ত, আমি তোমার বাড়াবাড়ি একদম সহ্য করব না। এক্ষুনি আমি তোমার চাচ্চুকে বলছি, দাঁড়াও। দীপ্ত যেন চাচার কাছে বিচার দেওয়ার চাচির এই হুমকিতে ভীষণ ভয় পেয়েছে। এমন মুখভঙ্গি করে বলল, আমি ভীষণ ভয় পেলাম। দীপ্তর বাবা ও মেজ বউয়ের বাবা লোকটাকে বিশেষ পছন্দ করেন না, কারণ ওনারা আলাদা পার্টির লোক। তাই তিনি ছেলেকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না, বরং তিনি এই মুহূর্তে ছেলের করা প্রতিটা আচরণে মজা পাচ্ছেন। তার ছেলে মেজ ভাইয়ের অতি আধুনিক এই বউটিকে ঘোলের পর ঘোল খাইয়ে যাচ্ছে দেখে আনন্দ অনুভব করছেন। দীপ্তটা যে অ্যাক্টিং করতে পারে, মনে মনে উনি বললেন, বাপ কা বেটা, আই এম প্রাউড অফ ইউ মাই সান। এগিয়ে যাও, ওই মুখোশধারী সাপের সব বিষ বের করে দাও। আব্দুর রহমান খান এতক্ষণ স্তব্ধ হয়ে সবটা দেখে যাচ্ছিলেন। ওনার মেজ ছেলের বউ দীপ্তকে মনে মনে হিংসা করে এটা উনি জানতেন, কিন্তু দীপ্ত কবে থেকে এতটা অভদ্র হয়ে গেল ভেবে উনি স্তম্ভিত। দীপ্ত তো আগে এমন ছিল না। হ্যাঁ, একটু রাগী ছিল, এটা তিনি অস্বীকার করবেন না, বাইরের মানুষের সাথে যাই করুক। কিন্তু পরিবারের কেউ তাকে একটা চড় মারলেও চুপ করে থাকার স্বভাব ছিল তার। আজ সেই স্বভাবের দীপ্তর সাথে ওনার সামনে দাঁড়ানো দীপ্তর কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। দীপ্ত কবে ওনার অজান্তে এভাবে পুরোপুরি পাল্টে গেল। অনেক হয়েছে, আমি যে এখানে আছি তা হয়তো কারো মনে নেই। তোমরা থামো এবার। নিজেদের মধ্যে কি নিয়ে অমন লেগে পড়লে তোমরা? বাবা, দীপ্ত আমার বাবাকে। দাদু, আমি রুমে যাচ্ছি, ওকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ওর জ্ঞান ফেরাতে হবে। বলেই দীপ্ত কোনো উত্তরের অপেক্ষা না করে কারো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে এগুতে লাগলো। আব্দুর রহমান খান সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই নিজেদের ঘরে যাও। আজকের পর যেন এই বিষয় নিয়ে কারো মুখে আর একটা কথা না শুনি, এটা আমার হুকুম। দীপ্ত আলোকেও রুমে নিয়ে গেল। এখনো আলোর জ্ঞান ফিরেনি। সে এখনো দীপ্তর বুকে মিশে আছে। দীপ্তর ইচ্ছে করছে না আলোকে নিজের থেকে দূর করতে। এভাবে যুগের পর যুগ পার করে দিতে চায় সে। কিন্তু এখন আলোর জ্ঞান ফেরানো সব থেকে বেশি জরুরি। দীপ্ত আলোকে নিয়ে ওর বেডে শুয়ে দিল। আলোর মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে আলোর চোখে মুখে পানির ছিটা দিল। আলো একটু নড়ে উঠল। জ্ঞান ফিরছে আলোর। দীপ্তর মুখে হাসি ফুটে উঠল। আলোর চোখ পিটপিট করতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। চোখের পাতা যেন ভারী পাথরে পরিণত হয়েছে। আলো চেষ্টা করেও চোখ মেলতে পারছে না। কোথায় এখন সে, তার বাচ্চাটা? সে কি বেঁচে আছে, নাকি ওরা দুজন মৃত্যুর পরের জগতে এসে পড়েছে? অনেক কষ্টে আলো চোখ মেলল। এত আলো, এত আলো কিসের? সে কোথায় আছে এখন? চোখ মেলেই সবার আগে দীপ্তকে দেখতে পেল সে। দীপ্ত আলোকে তাকাতে দেখে মৃদু হেসে বলল, ঠিক আছে তুমি? এখন কেমন লাগছে? কোথায় আছি আমি? আপনি? আমার বাড়িতে আছো তুমি। তখন রাস্তায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আঁতকে উঠল আলো। এই পাগল লোক তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? আলোকে অপমান করা, লজ্জা দেয়াই কি এই লোকের আসল উদ্দেশ্য? আলোকে লোকটা বোঝাতে চাইছে, সেদিন আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক কাজ করনি। আমাকে বিয়ে করলে আজ তোমার এই অবস্থা হতো না। আমাকে বিয়ে করলে তুমি খুশি থাকতে পারতে। এত বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সম্মান, মর্যাদা সব পেতে তুমি। তোমার একটা সিদ্ধান্তে এই সবকিছু তোমার হতে পারত। তোমার নিজের ভুলের জন্য আজ তোমাকে আশ্রয়হীন হয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে। সব ভুল তোমার আলো। আলো নিজের অজান্তেই বলে উঠল, না। ভ্রু কুঁচকে দীপ্ত বলল, কি না আলো? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে এখানে নিয়ে আসতে আপনাকে কে বলেছে? আমি এখানে আসতে চেয়েছি, তাহলে কেন আপনি? কথাগুলো বলতে বলতে আলো উঠতে যাচ্ছিল। দীপ্ত তাকে বাধা দিল। এই আলো, তুমি এত আনইজি হচ্ছ কেন বলো তো? আমি একজন বন্ধু হয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এর বেশি কিছু না। তোমাকে উত্তেজিত হতে হবে না। তোমার শরীর মনে হয় অনেকটাই দুর্বল। আলো কোনো বাধা মানল না। সে একা একাই উঠে বসলো। দীপ্ত তাকে সাহায্য করতে চাইলে হাত দেখিয়ে ওকে থামালো। আমার শরীর অনেক ভালো আছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি আপনার সাহায্য চাইনি। আমার রাস্তায় আমি একা। আলো হঠাৎ উঠে দাঁড়ালে তার মাথা ঘুরে উঠল।
কাঁধ থেকে শাড়ির আঁচলটা পড়ে গেল। দীপ্ত বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ শাড়ির আঁচল দিয়ে আলোর শরীর পেঁচানো ছিল বলে দীপ্তর গায়ে মারের দাগগুলো দেখতে পায়নি। আঁচল সরে যাওয়ায় দীপ্ত আলোর হাতে পিঠে আঘাতে নীলচে দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে। পিঠের কয়েকটা আঘাতে সুইয়ের ফোঁটার মতো রক্তের ফোঁটা জমাট বেঁধে আছে। দেখতে দেখতে দীপ্তর চোখ মুখের ভাব কঠিন হয়ে উঠছে। আলো তাড়াতাড়ি করে আঁচল পেঁচিয়ে পিঠ হাত ঢেকে নিল। দীপ্ত উঠে দাঁড়িয়েছে, 2 হাত মুঠো পাকিয়ে জ্বলন্ত চোখে দাঁতে দাঁত চেপে বলল, এসব কিভাবে হয়েছে আলো? কে তোমাকে মেরেছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তুলেছে? ওই লোকের জন্য তোমার এই অবস্থা? তোমার গায়ে আঘাতের দাগের কারণ তোমার স্বামী তো? আলো দীপ্তর মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। দীপ্তকে বোঝার চেষ্টা করছে সে। দীপ্তর চোখ মুখের কঠিন ভাব দেখে আলোর ভয় লাগছে। সবটা জানলে দীপ্ত যদি তার শ্বশুর বাড়ি গিয়ে তার স্বামীকে কিছু বলে। নিজের কলঙ্কের সাথে দীপ্তকে জড়াতে চায় না সে। তাই আলো বলল, এসব জেনে আপনার কাজ কি? আর আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এসব প্রশ্ন করছেন কোন অধিকারে? আপনার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। আমাকে যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসুন, নয়তো আমিই চলে যাচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না। আলো চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালে দীপ্ত পেছন থেকে ডাকলো, আলো। ওর কণ্ঠে এমন কিছু ছিল যে আলো না দাঁড়িয়ে পারল না। তুমি এখন কোথাও যাবে না। যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ ততদিন এই বাড়িতেই থাকবে। রাত 12টার পরে কোনো প্রেগনেন্ট মহিলা নিশ্চয়ই মনের সুখে হাওয়া খেতে রাস্তায় বেরোয় না। আর ধরলাম তুমি হাওয়া খেতে বেরিয়েছ, তাহলে তোমার বাড়ি থেকে এত দূর এসে ব্রিজের নিচে উকি দিয়ে নিশ্চয়ই হাওয়া খাচ্ছিলে না। আমার সামনে তুমি সেন্সলেস হয়েছ। আমি না থাকলে তুমি এই প্যাট নিয়ে নিচে কিভাবে পড়তে খেয়াল আছে? এতক্ষণে হয়তো তোমার বাচ্চা আর তুমি দুজনই। তোমার গায়ে জ্বর, মারের দাগ স্পষ্ট, তবুও বলছো তোমার লাইফে সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাকে এতটা বোকা কেন ভাবছো? তর্ক করো না আলো। আমাকে একজন বন্ধু ভেবে তুমি আমার বাড়িতে থাকতে পারো। কথাগুলো বলেই দীপ্ত লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়ে কিরমির করে উচ্চারণ করলো, ওই কুত্তার আমি ছাড়বো না, জানে মেরে ফেলবো। শুয়োর আমার আলোর গায়ে হাত তুলেছে, এত বড় সাহস ওর! ওকে আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো, তবেই আমার নাম দীপ্ত ইয়াসির খান। আলো দীপ্তর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা হয়তো এখনো তাকে ভালোবাসে, হয়তো না, সত্যিই ভালোবাসে। আর তাই তো ওকে নিয়ে অতটা ভাবছে। আলোর শরীর আগে থেকে দুর্বল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন মাথা ঘুরছে। সে বিছানার এক কোণায় বসে ভাবতে থাকলো, দীপ্তর বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব না, এটা উচিত না। সে নতুন করে দীপ্তকে নিজের জীবনের সাথে জড়াতে চায় না। 2 বছর আগে যা শেষ হয়ে গেছে তা নতুন করে শুরু হোক, এটা আলো কোনো অবস্থাতেই চায় না। সে তার ভাগ্য নিয়ে একাই থাকবে। দীপ্ত তার নিজের জীবনে সুখে থাকুক। অজানা এক অস্থিরতা অনুভব করতে লাগলো আলো। চোখ বুজে সে অতীত মনে করতে চাইল। দীপ্তর সাথে ওর পরিচয় বেশি দিন আগের কথা না। এই তো 2 বছর আগে সেই দিনগুলো চোখের সামনে এখনো ভেসে উঠছে। হিয়ার হাত থেকে ছোঁ মেরে চিঠিটা কেড়ে নিয়ে মাঠের দিকে ছুটতে লাগলো আলো। হিয়া ওর পেছনে ছুটতে ছুটতে বলছে, আলো দাঁড়া, ভালো হবে না কিন্তু, দাঁড়া বলছি। আমার চিঠি আমাকে দে। আলো থামলো না, হাসতে হাসতে বলল, উহু, আগে আমি পড়বো, তারপর তুই। এই ইন্টারনেটের যুগে চিঠি কে দেন মামুনি? চিঠিটা পড়ে দেখি তোমার মজনু কোন দেশের আবাল। তোকে আমি খুন করে ফেলবো আলো। আমার জিনিস আমাকে দে তুই। আগে তো আমাকে ধর, তারপর খুন করিস। আর আমাদের দুজনের মধ্যে তোর আমার কি রে? তোর যা, আমারও তা। অসহ্য কর্মী, তোর জীবনে ভালো হবে না। স্বামীর হাতে কেলানি খেয়ে মরবি তুই, দেখে নিস। তোর জামাই একটা বদ হবে, বদের হাড্ডি হবে, মিলিয়ে নিস আমার কথা। হিয়ার রাগ দেখে আলোর হাসি আরো বেড়ে গেল। পেছনে হিয়ার দিকে ফিরে মাঠ দিয়ে ছুটছে সে। হঠাৎ কার সাথে যেন ধাক্কা লেগে টাল হারিয়ে ফেললো সে। পড়ে যেতে নিয়ে কোনো রকমে সামলে নিল, তবুও কাঁধে ব্যথা পেয়েছে। মানুষ নাকি অন্য কিছু। আলোর হাত থেকে চিঠি পড়ে গেছে। হিয়া ওর কাছে এসে নিচ থেকে চিঠিটা তুলে নিয়ে আলোর পাশে এসে দাঁড়ালো। ছেলেটার দিকে চেয়ে বলল, কে রে মালটা, চিনিস ওকে? আলো চোখ পাকিয়ে বলল, আমি কি করে চিনবো গাধি। আলো ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে কাঁধ ডলছে। ভালোই ব্যথা পেয়েছে। হিয়া ওকে লক্ষ্য করে বলল,
ঠিক আছিস তুই? বেশি লেগেছে নাকি? লাগবে না, হাতির সাথে ধাক্কা খেয়েছি। হাতিটার গায়ে গন্ডারের মতো জোর। ধাক্কা দিয়ে কাঁধ ভেঙে ফেললো, অথচ দাঁড়িয়ে একটাবার সরি বলল না। কতটা অসভ্য। চল দেখি মালটাকে, ওর থেকে সরি নিয়ে আসি। থাক, ঝামেলার দরকার নেই। আরে চল তো, ঝামেলা কে করতে যাচ্ছে? 5-6টা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে, কিছু নিয়ে হাসাহাসি করছে। দীপ্ত এসে ওদের সামনে দাঁড়ালো। ছেলেগুলো তাকে দেখেও কথা থামালো না। দীপ্ত শীতল দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে। তোমাদের মাঝে রাহিম কে? দীপ্তর চোখে যে ছেলেটাকে দলের নেতার মতো দেখা যাচ্ছিল, সেই এগিয়ে এলো। তেরামি ভঙ্গিতে বলল, কেন? রামিমকে দিয়ে তোমার কি কাজ মামু? তাহলে দীপ্তর অনুমানই ঠিক, এই ছেলেই এদের লিডার। দীপ্ত এপাশ ওপাশ মাথা দুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে এক ঘুষিতে দীপ্তর মুখের চেহারা পাল্টে ফেললো। ছেলেটা দুহাতে নাক মুখ চেপে ধরে হতবুদ্ধি হয়ে দীপ্তর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে দীপ্তর চেহারা কঠিন হচ্ছে, চল শক্ত হয়ে উঠল ওর। দীপ্ত ছেলেটার শার্টের কলার ধরে ওকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে আসলো। ওকে ছুঁড়ে ফেলে বলল, কুত্তা, তোর কত বড় সাহস আমার বোনের সাথে অসভ্যতা করিস? দীপ্ত ছেলেটার কাছে এগিয়ে এসে ঝুঁকে ওর হাত ধরলো। এই হাত না, এই হাতে আমার বোনের ওড়না টেনে ধরেছিলি তুই। আজ তোর হাতই রাখবো না আমি, তোর হাত ভেঙে কলেজ গেটের সামনে ঝুলিয়ে রাখবো। এই কলেজে তোর মতো আরো যে কয়টা কুলাঙ্গার আছে, ওরা যেন তোর পরিণতি দেখে কেঁপে ওঠে। নেক্সট আর কোনো মেয়ের ওড়না ধরার আগে তোর কথা মনে করে। দেখি তোর কোন বাপ আজ আমার হাত থেকে তোকে বাঁচায়। দীপ্ত ছেলেটার হাত ভেঙে ফেলছিল প্রায়। ছেলেটা ব্যথায় কুকড়ে উঠে গলা ফাটিয়ে চিৎকার করছে। এই দৃশ্য দেখতে কলেজের বাকি সবাই মাঠে এসে ওদের ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। কেউ দীপ্তকে থামানোর জন্য এগিয়ে আসছে না। এই মুহূর্তে দীপ্তকে আটকানোর সাহস কারো নেই, কারণ সবাই জানে দীপ্ত কেমন। কয়েক বছর আগেই কলেজ শেষ করে ফেললো, এখনো কলেজে তার রাত চলে। তার প্রভাব কতটা এটা কম বেশি সবাই জানে। সব জেনেও ছেলেটাকে মরার জন্য কেন ওর বোনকেই চোখে দেখলো? দিয়া যে দীপ্তর কাজিন, এটা কি কারো অজানা? ঠিক বিচার হচ্ছে। ছেলেটা বেশি সাহসিকতার পরিচয় দিতে গিয়েছিল। এই ভিড়ের মধ্যে আলো আর হিয়াও ছিল। দীপ্তর ভয়ঙ্কর রূপটা ওরা নিজের চোখে দেখে নিল। আলো হিয়াকে খামচে ধরে মিনমিন করে বলল, কি সাংঘাতিক ব্যাপার, কি ভয়ঙ্কর লোক রে হিয়া। ছেলেটাকে কিভাবে মারছে? একটুও দয়া লাগছে না, ছেলেটা তো মরেই যাবে। তুই ছেলেটার কথা ভাবছিস? এই ঘটনা যদি আর একটু পরে ঘটতো তাহলে ছেলেটার জায়গায় আমরা দুজন থাকতাম। এই ছেলের থেকে সরি নিতে এসেছিলাম আমরা। আমাদের ভাগ্য ভালো যে আজ নিশ্চিত কেলানি খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। হুম, এই ছেলের চোখে না পড়াই ভালো। এটা মানুষ না, আস্ত শয়তান। হুম, চল কেটে পড়ি দোস্ত। আরে দাঁড়া না, দেখি কি হয়। কি হয় তা দেখার জন্য তুই দাঁড়িয়ে থাকবি এখানে? আমার কিন্তু ওই ছেলেটার জন্য মায়া হচ্ছে। আরো কোনো মেয়ের ওড়না টেনে ধরবি, তোর চোখও তুলে দিয়ে যাবো আজ। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবি না তাহলে। দীপ্ত মারতে মারতে ছেলেটাকে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। ছেলেটার চোখ উল্টে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাইয়া, ওকে ছাড়। কি করছিস ভাইয়া? ছেলেটা মরে যাবে। ভাইয়া ছাড় প্লিজ। ওর শাস্তিও পেয়ে গেছে, ছেড়ে দে ওকে। দিয়া লাইব্রেরিতে ছিল, ওর এক বন্ধু গিয়ে ওকে খবরটা দিলে দিয়া ভাইকে থামানোর জন্য ছুটে আসে। দিয়া, মাঠে গিয়ে দেখ কি হচ্ছে। তোর ভাই রাহিমকে মেরে ফেললো, ওর হাত মনে হয় ভেঙেই ফেলেছে। ছেলেটা মরে যাওয়ার আগে তোর ভাইকে গিয়ে থামা। দীপ্তকে দিয়ে আটকাতে পারলে তো। তার এই ভাইটা রেগে গেলে কারো কথাই শোনে না। দিয়া দীপ্তকে পেছন থেকে আঁকড়ে ধরে ছেলেটার থেকে দূরে নিয়ে আসার চেষ্টা করছে। ভাইয়া, পাগল হয়ে গেছিস তুই? ছেলেটা মারা গেলে তখন কি করবি? মরুক, ওর মতো কুলাঙ্গারের বাঁচার অধিকার নেই। দিয়া দীপ্তকে তুলে দাঁড় করিয়েছে। ওর 2 হাত ধরে রেখেছে যেন ছেলেটাকে আর মারতে না পারে। দীপ্ত লাথি মেরে বলল, ওই শালা, ওই। আমার বোনের পায়ে ধরে মাফ চা শালা। বল আপু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর আজীবনে হবে না। বল, মাফ চা, নইলে এক্ষুনি তোকে পুঁতে ফেলবো শালা। তাড়াতাড়ি পায়ে ধর। ছেলেটা নিজের জীবন বাঁচানোর তাগিদে সত্যিই দিয়ার পায়ের ওপর এসে পড়ল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওর, তবু অস্পষ্ট স্বরে দীপ্তর বলা কথাগুলোই বলতে লাগলো। দিয়ার ছেলেটার ওপর সত্যিই মায়া হচ্ছে, ছেলেটা যেন মরে না যায় আবার।
হয়েছে, ও মাফ চেয়েছে, এবার চল ভাইয়া। আর মারতে হবে না, তুই তো ওকে মেরেই ফেলছিলি। দীপ্ত দিয়ার হাত ছাড়িয়ে গা ঝাড়া দিয়ে শার্ট ঠিক করলো। শার্টের হাতায় রক্ত লেগেছে। দীপ্ত এতক্ষণ যতটা রেগেছিল এবার ঠিক ততটাই শান্ত হয়ে গেল। স্বাভাবিক গলায় বলল, তো কি, মারবো না? আমার বোনের সাথে কেউ অসভ্যতা করবে আর তা জেনে আমি চুপ করে থাকবো? এমনি এমনি ছেড়ে দেবো ছেলেটাকে? ও মরে গেল, আমার কিচ্ছু যেত আসতো না। শালা আমার বোনের ওড়না টেনে ধরে। কত বড় বুকের পাটা, জানে মেরে ফেলা উচিত ছিল। স্কাউন্ড্রেল। দিয়া ভাইয়ের হাত ধরে ভিড় ছেড়ে বেরিয়ে আসছে। তোকে এসব কে জানিয়েছে? মা? না, মেজমার মুখে শুনেছি। এই মেজমাটা না, আমি সবাইকে না করেছি তোকে যেন কিছু না জানায়। মেজমা ঠিকই কথাটা তোর কানে তুলেছে। আমাকে জানাতে চাচ্ছিলি না কেন তুই? তোকে জানাতাম আর তুই এসে এসব করতি। না জানিও তো শেষ রক্ষা হলো না। ঠিকই তুই মারপিট করলি। জেঠু জানতে পারলে অনেক রাগ করবে। দাদা কি করবে কে জানে। তোকে আমার জন্য অত ভাবতে হবে না। এরপর থেকে এমন কিছু ঘটলে সবার আগে যদি আমাকে না জানাস, তাহলে তো ছেলেগুলোকে পরে মারবো। আগে তোকে সাইজ করে নেব। অত পাকনা হতে কে বলেছে তোকে? তুই কি জানিস পৃথিবীতে তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? জানিস না না? আমাকে। তুই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। এই কথা তুই না জানলেও আমি জানি। বলেছে তোকে, আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসবো আমার বউকে। আগে আমার বউ, পরে তোরা। এহ, এসেছে আমার বউয়ের সোহাগা। আমার জায়গা অন্য কাউকে দিলে তোর ঠ্যাং ভেঙে দেব। দিয়া বলতেই থাকলো। দীপ্ত মুচকি হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে হাঁটছিল। হঠাৎ একটা মেয়ের উপর তার চোখ পড়ল। মেয়েটাকে চেনা চেনা লাগছে যেন। কোথায় দেখেছে মেয়েটাকে? ওহ, একটু আগে তো এই মেয়েটার সাথেই ধাক্কা লেগেছিল। পালা দোস্ত। দীপ্তা আলোকে দেখছে। বুঝতে পেরে আলো ঝট করে পেছন ফিরে উঠল। হিয়ার হাত ধরে ওকে টেনে নিয়ে ভিড়ের ভেতর হারিয়ে গেল। দীপ্ত বুঝতে পেরেছে তাকে ভয় পেয়ে মেয়েটা অমন ভাবে পালিয়ে গেল। হঠাৎ শব্দ করে হেসে উঠল সে। মেয়েটা কি বলল? পালা দোস্ত। এই ভাইয়া, তুই পাগলের মতো একা একা হাসছিস কেন? মাথাটা কি সত্যিই গেছে? কি হয়েছে রে? কিছু না। আলো দীর্ঘশ্বাস ফেলল। এভাবে ওদের প্রথম দেখা হয়েছিল। তারপর আরো কত ঘটনা ঘটে গেল। 2টা বছর। 2টা বছর আলো সব ভুলেছিল। আজ আবার নতুন করে অতীতের কথা মনে করিয়ে দিতে তার জীবনে দীপ্তর আগমন ঘটে। দরজায় শব্দ হলে আলো ওদিকে তাকালো। দীপ্ত এসেছে, হাতে খাবারের প্লেট। আলো মনে মনে ভাবলো, লোকটা আমার জন্য এত কিছু কেন করছে? আমি তো ওনার কেউ হই না। ওনাকে শুধু কষ্টই দিয়েছি আমি। লম্বা পা ফেলে ভেতরে এলো দীপ্ত। খাবার প্লেট টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে নিয়ে এসে আলোর সামনে দাঁড়ালো। তোমার জন্য খাবার এনেছি। রাতে খেয়েছো কিনা জানি না, তাই কিছু মুখে দিয়ে মেডিসিন নিয়ে নাও। ক্ষতস্থানে লাগানোর জন্য মলম আছে, লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর দীপ্ত গলা খাকারি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। দীপ্ত চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালে আলো পেছন থেকে ডাকলো, শুনুন। হ্যাঁ? আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি আপনার কে হই? দীপ্ত মৃদু হাসলো, বলল, সব প্রশ্নের কি উত্তর হয় আলো? পৃথিবীতে এমন কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজে পাওয়া যায় না। তোমার এই প্রশ্নটাও সেসব প্রশ্নের মধ্যে একটা। তবুও যদি এর উত্তর চাও, তাহলে উত্তরটা না হয় তুমিই খুঁজে বের করো। বাবা, আপনি দীপ্তকে কেন বাধা দিলেন না? আপনি ওর এই পাগলামি তো সায় দিচ্ছেন। ইয়াসির, মাথা গরম করে কখনোই কোনো কাজ আদায় হয় না। রাগারাগি বকাবকি করে তো দীপ্তকে একদমই আটকানো যাবে না। বুদ্ধি দিয়ে ওকে আটকাতে হবে। কিন্তু সেটা কিভাবে? এবার তো মেয়েটাকে বাড়িতে এনে তুলেছে। আমাদের হাতে আর কিছুই করার নেই। আছে, অনেক কিছুই করার আছে। ওই মেয়ে আমার ছেলের পিছু ছাড়বে না বাবা। ছোট লোকের বাচ্চাটা আমার ছেলের ওপর কোন জাদু করেছে কে জানে। 2 বছর আগেও দীপ্ত এই মেয়েটাকে বিয়ে করার জন্য কি কি না করেছে। ওর জন্য আমাদের পুরনো কথা মনে করে লাভ নেই। দীপ্ত সেবার 3 মাস কোমায় ছিল। হাসপাতালের বেডে আমার নাতিটা যেভাবে পড়েছিল, সেই দৃশ্য আমি পুনরায় দেখতে চাই না। এবার যা করার আমাদের ভেবেচিন্তে করতে হবে। তাড়াহুড়ো করে মাথা গরম করা যাবে না। ওই মেয়ের জন্য ইয়াসিন আমাদের সাথে থাকে না।
ছোট বউ বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে আছে। আমাদের পুরো পরিবারটা ওই মেয়ের জন্যই এলোমেলো হয়ে গেছে। ওই মেয়েকে আমি এত সহজে ছাড়বো না বাবা। আপনি দেখে নিন, ওই মেয়ের বেঁচে থাকা মুশকিল করে দেব আমি। মেজ চাচি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনলেন। এটাই তো চাইছিলেন তিনি। একটা ভিখারি নাকি এ বাড়ির বউ হবে, ওনার সমানে সমানে আসবে। ছোট লোকের কত বড় স্বপ্ন। মেজ চাচি রহস্যময় হাসলেন। বাবা, এবার দেখবেন আপনার মেজ বৌমা কত কাজের। আপনাদের কাজ আমি সহজ করে দেব। আমার বাকি টাকাটা কবে হাতে পাবো? আপনি কিন্তু বলেছিলেন কাজ শেষ হলেই টাকাটা আমি পেয়ে যাব। দীপ্তর গলায় সামান্য রহস্য ভাব। সে বিনীত ভঙ্গিতে বলল, পাবে পাবে, অবশ্যই পাবে। এই দীপ্ত ইয়াসির খান কখনো কথার বরখেলাপ করে না। তুমি ঠিক সময়ে তোমার প্রাপ্য সম্মাননা পেয়ে যাবে। আমি তোমার কাজে খুশি হয়ে হয়তো বকশিসও দিতে পারি। সত্যি সত্যি বলছেন আপনি? আমার কাজে আপনি খুশি হয়েছেন? আমি জানতাম, তাই তো এমন কঠিন চাল চেলেছি যে আলোর কথা কেউ এক পয়সা দিয়েও বিশ্বাস করেনি। আমি যা বুঝিয়েছি ওর স্বামী তাই বুঝেছে। দেখলাম। টাকাটা কি আজ দিবেন মিস্টার দীপ্ত? হ্যাঁ অবশ্যই, টাকা আমি রেডি করেই রেখেছি। কিন্তু প্রবলেম হলো, টাকা তোমাকে নিজে এসে নিতে হবে। আমি কিন্তু আজ রাতে আমার লোকেরা তোমার বাড়ির সামনে টাকা নিয়ে অপেক্ষা করবে। তুমি কিছু একটা বলে বাড়ি থেকে বেরিয়ে এসে টাকা নিয়ে যেও। আলোর যা লিজা খুশিতে গদগদ করে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি যাব। আমি গিয়ে টাকা নিয়ে আসব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার কাজ করেছো, তাই আমি তোমাকে খুশি করার জন্য সামান্য কটা টাকা। যাক, বাদ দাও। এবার তাহলে আমাদের একে অপরকে আর প্রয়োজন পড়বে না। না না, কি যে বলেন। আপনার যে কোনো দরকারে যদি আমি কাজে লাগি, তাহলে বিনা দ্বিধায় আমাকে ডাকতে পারেন। ওকে, রাখি তাহলে। গুড বাই। ফোন রেখে লিজা লাফাতে লাগলো। লোকটা গাধা নাকি? হ্যাঁ, 1 লাখ টাকা নাকি সামান্য টাকা? আলো এমনিতে আমার রাস্তার কাটা ছিল, নিজের রাস্তার কাটা সরিয়ে 1 লাখ টাকা! আল্লাহ, এতদিন পর আমার দিকে মুখ তুলে তাকালে তুমি। কল কেটে দীপ্ত মুচকি হাসলো। চেয়ারে হেলান দিয়ে গা ছেড়ে শুয়ে পড়ল। সিলিং এর দিকে তাকিয়ে ভাবছে সে, এই অতি লোভী বোকা মহিলা তাকে সাহায্য না করলে আলোকে নিজের করে পেতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হতো তাকে। রাতে আলোর ঘুম হয়নি। ঘুম না হওয়াটাই স্বাভাবিক। সে যাদের ভালো করে চেনে না, জানে না, তাদের বাড়িতেই আছে। এ বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। বাড়ির মানুষগুলো তাকে কিভাবে গ্রহণ করেছে কে জানে। আদৌ মানুষগুলো তাকে গ্রহণ করেছে কিনা সেটাও জানে না সে। আলো পেটে হাত ধরে পায়চারি করতে করতে ভাবছে, না না, দীপ্ত বন্ধু হয়ে আমাকে সাহায্য করতে চাইলে তবুও আমি তার সাহায্য নিতে পারবো না। আমার জন্য মানুষটার জীবনে নতুন করে কোনো ঝামেলা তৈরি হোক, তা আমি চাই না। আর তাছাড়া এখানে থাকলে এবারের মানুষগুলো আমাকে কি ভাববে? ওদের ছেলেকে ফিরিয়ে দিয়েছিলাম আমি, এখন সমস্যায় পড়ে আবার ওদের বাড়িতে উঠেছি। না, আমি চলে যাব। পেটে হালকা ব্যথা অনুভব করলো আলো। সে তার বাচ্চার সাথে কথা বলছে। বাবারে, কবে আসবি তুই? তোর মায়ের এই কষ্ট যে শেষ হবার নয়। পৃথিবীতে এসে তোকেও তো এই কষ্টের ভাগিদার হতে হবে। তোকে কি আমি সুন্দর একটা জীবন দিতে পারবো? আলো মনে মনে হাসলো। তার নামের মধ্যেই যা আলো নিয়ে ঘুরছে সে, অথচ তার জীবনে এতটুকু আলো নেই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। উনি কি আমায় খুঁজছেন? রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিল। রাগ কমলে উনি ঠিক নিজের ভুল বুঝতে পারবেন। হঠাৎ আলোর নিজের উপরই রাগ হলো। এখনো সে ওই লোকটার ঘরে ফিরে যাওয়ার কথা বলছে, যার কাছে তার কথার কোনো মূল্য নেই। বাবা মা ভাবের কথা শুনে তাকে অবিশ্বাস করে, নিজের সন্তানকে অস্বীকার করে, স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগায়, স্ত্রীকে দুশ্চরিত্রে অপবাদ দেয়, 7 মাসের গর্ভবতী স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে। তার কাছে আবার ফিরে যাবে সে? 2টা বছর একসাথে থেকে সংসার করেও যে মানুষটার বিশ্বাস অর্জন করতে পারেনি, সে মানুষের সাথে বাকি জীবন কাটানো কি সহজ হবে? পৃথিবীর সব সম্পর্ক টিকে থাকার একটাই মূল, আর তা হলো বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাসই নেই সে সম্পর্কে ভালোবাসা কতটুকু আছে? একটা সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। শুধু কি লোকের কথার ভয় সেই সম্পর্ক সারা জীবন বয়ে নিতে পারবে সে? না, আলো এই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করে নেবে। কেন?
তার নিজের কি কোনো আত্মসম্মান বোধ নেই? মেয়ে হয়েছে বলে কি স্বামীর সব অন্যায় অত্যাচার মেনে নিতে হবে? ওই লোকের কাছে যাব না আমি, এই বাড়িতেও থাকবো না। নিজের পথ আমি নিজে তৈরি করে নেব। মেয়েরা নাকি ছেলেদের থেকে শতগুণ বেশি কষ্ট সহ্য করতে পারে। তাই তো সৃষ্টিকর্তা মেয়েদের মা হবার সুযোগ দিয়েছেন। মেয়ে যাতে প্রসব যন্ত্রণা সহ্য করে নতুন প্রাণ জন্ম দিতে পারে। মেয়েদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমার কাউকে লাগবে না, আমার জন্য আমিই যথেষ্ট। আলো এ বাড়িতে আসার পর এখনো একজন মানুষের সামনেও পড়েনি। সে যে এ বাড়িতে আছে এটা কি কেউ জানে না? কেউ তো একবার দীপ্তর খোঁজ নিতে এ ঘরে আসছে না। তাহলে কি দীপ্ত সবাইকে বারণ করেছে কেউ যেন তার কাছে না আসে? এমন সময় দরজায় নক করলো কেউ। আলো সেদিকে তাকালো। একজন ভদ্র মহিলা, বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে। গায়ে ভারী গহনা, পাথর বসানো এত পাতলা একটা শাড়ি পরেছেন যে স্পষ্ট পেট দেখা যাচ্ছে। মহিলা যেন এক্ষুনি পার্টি থেকে ফিরেছেন, নয়তো পার্টিতে যাচ্ছে। মহিলা আলোর সামনে এসে দাঁড়ালো। আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুমি আলো? জি। মহিলা মুখ বাঁকিয়ে বললেন, এই রূপ নিয়ে এত কিছু? আমি তো ভেবেছিলাম তুমি আরো সুন্দরী। যাকগে, আমি দীপ্তর মেজো চাচ্ছি। তা কতদিন আছো এখানে? আলো বুঝতে পারছে না এই মহিলা কি উদ্দেশ্য নিয়ে তার কাছে এসেছে। আমি এ বাড়িতে থাকবো না। রিয়েলি? অবশ্য না থাকলে আমাদের দীপ্তর জন্য ভালো। তুমি তো জানতে দীপ্ত তোমাকে পছন্দ করে। তবু এত বছর পর তার হাত ধরে এখানে থাকতে চলে এলে। আমাদের ছেলেটাকে লাইফে মুভ অন করতে দিবে না, তাই না? আমি এখানে থাকতে আসিনি, উনি আমাকে নিয়ে এসেছেন। আমি তো তখন অজ্ঞান। ওসব তো তোমার নাটক, এ বাড়িতে ঢোকার একটা প্ল্যান। আপনি না জেনে আমাকে এসব বলতে পারেন না। 100 বার পারি। তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিয়েছে, নাকি পালিয়ে এসেছো? মেজো চাচি আলোর উঁচু পেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেললেন। ওহ মাই গড, তুমি প্রেগনেন্ট? একজনের বাচ্চা পেটে নিয়ে আরেকজনের সাথে চলে এসেছো? এই অবস্থায় তো তোমার ডিভোর্স তো হয়নি। দীপ্ত অন্য একজনের বাচ্চা সহ স্ত্রীকে বাড়িতে এনে তুলেছে। ওহ গড, আমরা তো কিছুই জানতাম না। এই মেয়ে, তোমার লজ্জা করেনি? হ্যাঁ, স্বামী সংসার ছেড়ে তুমি কিভাবে এতটা বেহায়া হলে? শেষে কিনা আমাদের দীপ্তকে ফাঁসালে। তাহলে 2 বছর আগে যখন দীপ্ত তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তখন কেন রাজি হলে না? গলি যেদিকটা অন্ধকার, সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার টাকা? লিজা খুশিতে নাচতে নাচতে গাড়িটার দিকে এগুচ্ছে। শ্বশুরবাড়ির পরিবেশ যেমন, তাতে বাড়ির বউয়েরা রাতের বেলা বাড়ি থেকে বেরোতে পারে না। বেরোলে এটা ঘোর অন্যায়। সবার চোখ বাঁচিয়ে টাকাগুলো নিতে বেরিয়েছে সে। লিজার মনে পড়ল, আলোকেও একদিন ভুল বুঝিয়ে রাতের বেলা গলিতে পাঠিয়েছিল। আলো বাইরে থাকা অবস্থায় ঘরের সবাইকে ওর বিরুদ্ধে উস্কিয়েছে সে। তার উপর আবার সোনায় সোহাগা হয়ে পাড়ার এক ছেলে নাকি ওকে কোন ছেলের সাথে দেখেছিল। আলোর দুঃখের দিন তো সেদিন থেকে শুরু হয়েছিল। গাড়ির দরজায় টোকা দিল লিজা। মাথা থেকে পা পর্যন্ত কালো ইউনিফর্ম পরা একজন দরজা খুলে দিল। আমার টাকা? সব টাকা এনেছেন তো? আপনার মালিকের সাথে কিন্তু আমার কথা হয়েছে। 1 লাখ টাকা দিবে বলেছে। ব্যাগে যদি 1 লাখ টাকা না থাকে, গুণে যদি 1 টাকাও কম পড়ে, তাহলে আমি আপনাদের নামে মিস্টার দীপ্তর কাছে নালিশ করে দেব। চুরির দায়ে চাকরি তো যাবেই, জানিয়েও টানাটানি লাগতে পারে, বুঝেছেন? দুজন লোক লিজার হাত টেনে ধরে ওকে গাড়িতে তুলে নিল। লিজা চিৎকার করছে, এই, এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন। আপনাদের মালিক জানলে খবর আছে। কেউ আছো? বাঁচাও। লোকগুলো লিজার মুখ চেপে ধরায় আর কোনো কথা উচ্চারণ করতে পারল না সে। লিজাকে নিয়ে গাড়িটা গলির মাথায় অন্ধকারে মিলিয়ে গেল। লিজা হয়তো এখন কল্পনাও করতে পারছে না তার কপালে কি ঘটতে যাচ্ছে, কার ফাঁদে পা দিয়েছে সে। সাদা একটা কাপড়ের টুকরো দিয়ে লিজার মুখ বেঁধে দেওয়া হয়েছে। গাড়িতে উঠেও চিৎকার করছিল সে। দীপ্তর লোকেরা লিজাকে দীপ্তর গোপন আস্তানায় নিয়ে আসে। দীপ্ত আগে এখানে চলে এসেছে। পুরনো মতো একটা স্টোর রুমে চেয়ার পেতে পায়ের ওপর পা রেখে বসে আছে সে। ঘরটা আলো একেবারে নেই বললে চলে, তবে ভাঙা টিনের চালের ফাঁক ফোকর দিয়ে যেটুকু আলো আসছে, তাতে আবছা ভাবে সামনের মানুষটাকে দেখা যায়। নিজের উপস্থিতি ছাড়া অন্য কারো উপস্থিতি টের পেতে এই আলোটুকুই যথেষ্ট। দুই পাশ থেকে দুজন লোক লিজার 2 হাত ধরে টেনে নিয়ে আসছে। ও আসতে চাইছে না, পা মাটির সাথে গড়াচ্ছে। হাত দুটো ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে।
বস, নিয়ে এসেছি। দীপ্ত হাতে লাইটার নিয়ে খেলা করছে। বসার ভঙ্গিতে একটুও পরিবর্তন এলো না তার, কিন্তু ওদের ধমক দেওয়ার ভঙ্গিতে বলল, আহ, করছিস কি? হ্যাঁ, ও আমার মেহমান। মেহমানকে এভাবে ধরে নিয়ে আসে কেউ? হুম, কাজটা তোরা ঠিক করলি না। আমি শুধু বলেছিলাম মালটাকে তুলে নিয়ে আয়। তোরা তো দেখি আমার কথার উল্টো মানে করে ওকে হাত পা বেঁধে টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলার উপক্রম করছিস। ছাড় ওকে, ছাড় বলছি। আরে হাত দুটো তো ভেঙে ফেলবি দেখছি। দীপ্ত ওদের ওপর রাগ দেখালো, ওর কণ্ঠে প্রশ্রয় স্পষ্ট। ছেলেগুলোর কাজে ও যে খুশি হয়েছে তা বলতে বাকি নেই। তুলে আনার সময় চিৎকার করছিল বস, গাড়িতে তুলেই 2 থাপ্পড় দিয়েছে। পুরো রাস্তার একটা কথা বলেনি। এখন গাড়ি থেকে নেমে তেড়িবেড়ি করছে। লাগাবো নাকি আরো 2টা? না না, মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। আমার আড়ালে মেরেছিস তাই কিছু বললাম না। আমার সামনে মারলে তোদের খবর আছে। মুখ খুলে দে। লিজা সবই শুনছে, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ও লোকটার যে উপকার করেছে তারপরও লোকটা তাকে গুন্ডা দিয়ে তুলে এনেছে। ওর টাকা দেবার নিয়ত না থাকলে সোজা বলে দিত। তাকে মিথ্যা বলে বাড়ি থেকে বের করে কোথায় ধরে নিয়ে এসেছে। ওকে কি মেরে ফেলবে? অনেকক্ষণ চোখ বেঁধে রাখার পর চোখ খুলে দিলে প্রথম কয়েক মুহূর্ত তাকাতেই পারল না সে। আস্তে আস্তে চোখে দেখতে শুরু করলে নিজের চোখ ছানা বড়া। এ কোথায় আছে সে? এখান থেকে বেরোনোর পথ কোথায়? কিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে? ঝাপসা অন্ধকারও সামনের একটা চেয়ারে বসে থাকা দীপ্তকে দেখতে পাচ্ছে সে। আতঙ্কগ্রস্ত গলায় লিজা চিৎকার করে উঠল। বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মিস্টার দীপ্ত? এসব কি হচ্ছে? আমাকে কিডন্যাপ করার কারণ কি? দীপ্ত আঁতকে ওঠা গলায় বলল, কিডন্যাপ? মিসেস লিজা, আপনি এসব কি বলছেন? আপনি আমার মেহমান। আমি আপনাকে কিডন্যাপ করতে যাব কোন দুঃখে? কিডন্যাপ না করলে আপনার লোক জোর করে আমাকে গাড়িতে তুলে চোখ মুখ বেঁধে দিল কেন? আমি এতদিন যা যা করেছি সব তো আপনার কথা মতোই করেছি। আপনি বলেছেন বলেই আলোকে বাড়ি থেকে বের করার জন্য আমি রাজি হয়ে আপনার সাথে হাত মিলিয়েছি। আপনি বলেছেন আপনার হয়ে কাজ করলে আমাকে আপনি টাকা দিবেন। আপনি সব প্ল্যান করেছেন। সে প্ল্যান অনুযায়ী আলোকে আমি ওর স্বামীর কাছে দুশ্চরিত্রা প্রমাণ করেছি। নাসির, এমনকি আমার শ্বশুর শাশুড়িকে পর্যন্ত বুঝিয়েছি যে আলোর পেটের ওই বাচ্চা অন্য কারো পাপ। আপনার প্ল্যান মতো সবাই আলোকে ভুল বুঝেছে। নাসির আলোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি তো এমনটাই চেয়েছিলেন। এখন আপনার চাওয়া পূরণ হওয়ার পর আমার টাকা দিচ্ছেন না, উল্টো লোক লাগিয়ে আমাকে কিডন্যাপ করে এনেছেন। আপনি জবান কাজ হাসিল করে এখন পল্টি খাচ্ছেন। আমি কিন্তু সহজ মহিলা না মিস্টার দীপ্ত। আমার টাকা না পেলে আলোকে আমি আপনার সত্য জানিয়ে দেব। হঠাৎ দীপ্তর চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোতে লাগলো। মুখের চেহারা ভয়ানক হয়ে গেছে তার। এই ঘরে পর্যাপ্ত আলো থাকলে লিজা দীপ্তর ভয়ঙ্কর রূপ দেখতে পেত। দরকার পড়লে যে দীপ্ত কতটা নির্দয় হতে পারে তা লিজা জানা নেই বলেই এতগুলো কথা বলার সাহস পেল। ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে দীপ্ত। লাথি দিয়ে পেছন দিকে চেয়ারটা ফেলে দিয়ে ঘুষি পাকিয়ে লিজার দিকে এগিয়ে এলো সে। লিজার মুখের সামনে হাত তুলে মাঝপথে থেমে গেল। দাঁত কিরমিরি করে হাত থামিয়ে নিয়ে পাশে পড়ে থাকা ভাঙা টেবিলে ঘুষি মেরে ওটাকে কয়েক টুকরোয় বিভক্ত করে ফেলল। বাঁ হাতে লিজার গাল চেপে ধরেছে দীপ্ত। মাংসের নখ বিঁধে যাচ্ছে। ব্যথায় কাতরাতে লাগলো লিজা। কুত্তা, তোর সাহস হয় কিভাবে আমার মুখে মুখে কথা বলার? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম ওসব করতে। সব প্ল্যান আমার ছিল। আমার কথা মতোই সব হয়েছে। টাকার লোভ দেখিয়ে তোকে আমি আলোর বিরুদ্ধে ব্যবহার করেছি। লিজাকে ধাক্কা দিয়ে ফেলে দিল দীপ্ত। ওর পাশে গিয়ে এক হাঁটু গেড়ে বসলো। সবই আমার চাওয়া মতো হয়েছে, কিন্তু আমার প্ল্যানে আলোকে মার খাওয়ানোর কোনো সিন ছিল না। ওটা তুই করেছিস। আমি খুব ভালো করে বুঝতে পারছি আলোকে তুই সহ্য করতে পারিস না, তাই আমার অজুহাত দিয়ে আলোর ওপর নিজের রাগও মিটিয়ে নিলি, তাই না? আমি কিছু করিনি। নাসির ওকে মেরেছে। আমার কোনো দোষ নেই। দীপ্ত হুংকার ছাড়লো। ওই কুত্তা, ওই, তুই থাকতে ওই কুলাঙ্গার আলোর গায়ে হাত তুলে কিভাবে? তুই কি করছিলি তখন? কেন আটকালি না? হ্যাঁ, মজা দেখছিলি তুই? মজা? আমার আলো মার খেয়ে কষ্ট পাচ্ছিল আর তুই মজা দেখছিলি? ওই স্কাউন্ডলটা আমার আলোকে মেরেছে না?
আমার আলোকে কষ্ট দিয়েছে, ওকে তো আমি ছাড়বো না। যে হাত দিয়ে আমার আলোকে কষ্ট দিয়েছে, ওর ওই হাতই রাখবো না আমি। তার আগে তোকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু করিনি। আলো আমার শত্রু না। আমি আপ চুপ, চুপ, চুপ। কথা না, হুস, কথা না। তোর জন্য কি শাস্তি রেডি আছে দেখবি? আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। দাঁড়া, তোকে দেখাই। দীপ্ত দাঁড়ালো, শার্টের হাতা গোটাতে গোটাতে বাঁকা হাসলো। তার চোখ চিকচিক করছে। ওই কই রে তোরা? নিয়ে আয়, মেহমানের খাতিরদারি কর। কই রে? বস রেডি। গুড, ভেরি গুড। এই ঘরের দরজা জানালা সব প্যারেক মেরে বন্ধ করে দিয়েছিস তো? ইয়েস বস। ফাঁক ফোকর গলে এই মুটি বেরিয়ে যেতে পারবে না তো? না বস, একটা ইঁদুরও বেরোনোর রাস্তা রাখিনি। এটা তো একটা হাতি। আমাদের কেউ দরজা না খুলে দিলে দুনিয়া উল্টে গেল, এই মুটি এখান থেকে বেরোতে পারবে না। দীপ্ত হাসছে, খুশি হয়েছে সে। তোর নামটা যেন কি রে? বাপ মার দেওয়া নাম পাল্টে আমি নাম রেখেছি ডন। গুড, ভেরি গুড। তোকে আমার ভালো লেগেছে। কাজের আছিস তুই। এখন থেকে আমার সাথে সাথে থাকবি তুই। সব আপনার কৃপা বস। বক্সে মাল আছে তো? নে নে, ওগুলোকে এবার ছেড়ে দে। অনেকক্ষণ ধরে বেচারারা আটকা পড়ে আছে, ওগুলোকে মুক্ত করে দে। তা কয়দিন ধরে না খাইয়ে রেখেছিস ওদের? 2 দিন বস। গুড, ভেরি গুড। 2 দিন ধরে না খাওয়া শিকারী ওরা। মুটিটাকে একটু একটু করে খাবে। আমি যাচ্ছি। কাল আমি এখানে না আসার আগে ওকে কেউ যেতে দিবি না। জি বস। লিজা তার স্বরে চেঁচাচ্ছে। লিজার একটা কথাও এখানের কেউ শুনছে না। তার চিৎকার কানেই নিচ্ছে না। দুটা বক্সের মুখ খুলে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। 50-50 করে 2 বক্স থেকে 100টা ইঁদুর আর চিকা বেরিয়ে এলো। ওদের চি চি শব্দ কানে যেতে লিজার হাত পা ঠান্ডা হয়ে গেল। 2 হাঁটু বুকের কাছে গুটিয়ে নিল সে। চিৎকার করার জন্য হা করে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। জীবনে সে এই দুটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়। দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, রক্ত শীতল হয়ে যায়। একটা ইঁদুর লিজার পায়ে ঠোকর দিলে লিজা লাফিয়ে 2 হাত পেছনে সরে এলো। না না, সর সর। হুস, খেয়ে ফেলবে, ওরা আমাকে খেয়ে ফেলবে। কেউ আছো? দীপ্ত দরজা খুলুন, আমাকে যেতে দিন। আপনি আমাকে মারুন, তবু আমাকে এদের মাঝে ছেড়ে চলে যাবেন না। আমি ওদের ভীষণ ভয় পাই। আমাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। আবার চি চি শব্দ কানে আসতে লিজা পাগলের মতো করতে লাগলো। সর সর, কাছে আসবি না। হুস, কাছে আসবি না। দীপ্তা হাসি মুখে মেইন ডোর দিয়ে ঢুকলো। আজ সারাটা দিন আলোকে দেখেনি সে। কাজের মেয়েটাকে বলে গিয়েছিল আলোকে খাবার দিতে, ওর খেয়াল রাখতে, সারাক্ষণ আলোর সাথে থাকতে। দীপ্তর আদেশ অমান্য করার সাহস ওই মেয়ের নেই। তাই আলোকে নিয়ে সে কোনো টেনশন করেনি। লিজাকে শাস্তি দিয়ে এসেছে সে। আলোর কষ্টের জন্য কিছুটা লিজা দেয়। সারা রাতে 100টা ইঁদুর চিকা মিলে ওকে ছিঁড়ে খাবে। দীপ্ত সিঁড়ির মাথায় উঠতেই মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। মায়ের মুখ দেখিয়ে দীপ্ত কিছু একটা আঁচ করতে পেরেছে। কি হয়েছে মা? ওই মেয়েটা, ওই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না দীপ্ত। ও যেন কোথায় চলে গেছে। পুরো বাড়িতে ওকে খুঁজেছি, কোথাও নেই। দীপ্তর মাথা ফাঁকা লাগছে। বিড়বিড় করে সে উচ্চারণ করলো, আলো চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে আলো। কিন্তু কেন? কেন গেছে ও? কোথায় গেছে? কাজের মেয়েটা দীপ্তর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। দীপ্তর চোখ আগুন গরম। পারলে সে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। মেয়েটা কাঁদো কাঁদো মুখে মাথা নুয়ে আছে। দীপ্তর দিকে তাকানো দুঃসাহস করছে না। দীপ্ত হাত শক্ত করে মুঠো করা। চেঁচিয়ে উঠে বলল সে, আলো কোথায় গেছে? মেয়েটা এবার কেঁদেই ফেললো। কোনো কথা বলতে পারছে না সে। এক কথা আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করব না। আলো কোথায় গেছে? জানি না স্যার, জানি না। তোকে আমি আলোর সাথে থাকতে বলেছিলাম, ওর খেয়াল রাখতে বলেছিলাম তোকে। তুই থাকতে আলো কাউকে কিছু না বলে কিভাবে কোথাও চলে যায়? ওকে একা রেখে কোথায় গিয়েছিলি তুই? কাজে ফাঁকি দিচ্ছিলি তাই না? না স্যার, আমি ম্যাডামের সাথেই ছিলাম। সব সময় ছায়ার মতো ওনার দেখাশোনা করেছে। তাহলে ও কোথায় গেছে জানিস না কেন? কেন জানিস না বল? দীপ্ত চিৎকারে আত্মা কেঁপে উঠল মেয়েটার। সকালে আমি ওনার জন্য নিচে খাবার আনতে গেলে মেজো মাকে আপনার রুমে যেতে দেখেছি। আমি খাবার নিয়ে যেতে যেতে উনি বেরিয়ে গেলেন। আমি রুমে গিয়ে দেখি আলো ম্যাডাম কাঁদতেছেন। মনে হয় মেজো মা ওনাকে কথা শুনিয়েছে।
এই বাড়ি থেকে চলে যেতে বলেছে। আমি আলো ম্যাডামকে অনেকবার জিজ্ঞেস করেছি, কাঁদেন কেন? মেজমা আপনাকে কিছু বলছে? উনি কোনো কথারই উত্তর দিলেন না। মেজমা? দীপ্ত ভাবতে পারছে না। এই মেজমা এতটা বেড়েছে। দীপ্ত না করা সত্ত্বেও আলোর কাছে গিয়েছিল। মেজমা চলে যাবার পর আলো যেহেতু কেঁদেছে, তাহলে মেজমা আলোকে যে অতি বাজে কথা শুনিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দীপ্ত সারাগে আগুন জ্বলছে। মেজমাকে ছাড়বে না সে, দেখে নেবে। মেজমা, 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 কেন আমার রাস্তায় এলে তুমি? তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম, তবু আমার ব্যাপারে নাক গলালে। আমার কথা শুনলেই না। এবার তোমাকে পস্তাতে হবে মেজমা। দীপ্তা আলোকে খুঁজতে বেরিয়ে গেল। কোথায় যেতে পারে আলো? আলোর যাওয়ার মতো কোনো জায়গা তো আমি রাখিনি। সব দিক বন্ধ করে তবেই তো তোমাকে আমার কাছে এনেছিলাম। তুমি মেজমার কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে। কোথায় যাবার জায়গা আছে তোমার, তা কেন একবার ভাবলে না? চাঁদের আলোয় রাতের নিস্তব্ধ রাস্তা হাঁটছে আলো। সকালে দীপ্তর চাচির কথাগুলো শোনার পরে সে সিদ্ধান্ত নিয়েছিল এই বাড়িতে আর থাকবে না। সারাটা দিন কাজের মেয়েটা তার সাথে ছায়ার মতো লেগেছিল। তখন চেষ্টা করেও বাড়ি থেকে বের হতে পারেনি সে। আলোকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলে ওই মেয়ে সাথে সাথে দীপ্তকে জানিয়ে দিত। তার দুর্দশা দীপ্ত ভালো করে জানে। কখনো তাকে একা ছাড়তো না। বন্ধু হিসেবে জোর করে হলেও তাকে আটকাতো। আলো চায়নি দীপ্ত তাকে বাধা দিক। নিজের জীবনে সে একা, পুরোপুরি একা। তাই তো সন্ধ্যায় মেয়েটা নিচে নামলে চুপি চুপি বেরিয়ে আসা আলো। ভাগ্য ভালো, তখন গেটের সামনে দারোয়ান ছিল না। থাকলে বাধা দিত নিশ্চয়ই। বাড়ি কাউকে কিছু বুঝতে না দিয়ে আলো চলে এসেছে। দীপ্ত হয়তো তাকে খুঁজবে, না বলে চলে আসার জন্য রাগ করবে। করুক, তবুও নিজের জীবনে আলোকে ভুলে অন্য কারোর সাথে এগিয়ে যাক। আলো এটাই চায়। সুখে থাকুক দীপ্ত। ফাঁকা রাস্তা। আলো প্রায় 20 মিনিট ধরে হাঁটছে। এতক্ষণ একটা মানুষেরও দেখা পায়নি সে। হঠাৎ ঝোপের পাশ দিয়ে যেতে গা ছমছম করে উঠল ওর। এখন কয়টা বাজে? সাথে ঘড়ি না থাকলেও আনুমানিক 9টার বেশি বাজবে না। এই সময় ছিনতাইকারী বা ডাকাতের হাতে পড়ার ভয় না থাকলেও একা মেয়ে ও রাস্তায় কতক্ষণ হাঁটবে? রাতের বেলা বের হয়ে ভুলই করেছে সে। এভাবে পালিয়ে আসার কোনো কারণ ছিল না। দীপ্তকে বলে এলেই পারতো। দীপ্ত তাকে জোর করে নিশ্চয়ই আটকে রাখতে পারতো না। হ্যাঁ, একটু জোরাজুরি অবশ্য করতো, কিন্তু ওকে বলে আসা উচিত ছিল। বেচারা দীপ্ত হয়তো এখন তাকে খুঁজছে। এভাবে ওকে টেনশনে ফেলে আলো মোটেও ঠিক কাজ করেনি। এখন ফিরে যাবার পথ বন্ধ। দীপ্তর ফোন নাম্বার থাকলে কোনো দোকান থেকে কল করে জানিয়ে দেওয়া যেত। বেচারা রাতের বেলা শুধু শুধু তাকে খুঁজে বেড়াবে। হঠাৎ আলোর অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে ঝোপের আড়াল থেকে হুড়মুড় করে দুটো ছেলে বেরিয়ে এলো। ওদের হাতে ছুরি। আলোর সামনে এসে দাঁড়ালো দুজন। প্রথমে আলোর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকে চেপে ধরে আলো ঘন ঘন দম দিল। ছেলে দুজনের দিকে তাকালো। ওদের ভালো করে দেখলো। ছেলে দুটো নিতান্তই বাচ্চা ছেলে, হাই স্কুলে পড়া হয়তো। ওরা হাতে ছুরি নিয়ে রাতের বেলায় রাস্তায় ছিনতাই করতে বেরিয়েছে। মুখে আবার কাপড় বাঁধা। নিরাপত্তার জন্য নিশ্চয়ই, যেন মুখ দেখে কেউ চিনে ফেলতে না পারে। চিনে ফেললে যদি বাড়িতে জানাজানি হয়ে যায়। এই ছেলে দুটো এখনো পাকাপাকি ভাবে সন্ত্রাসী হয়ে ওঠেনি। মনে এখনো ভয় ডর কাজ করে। তবে ট্রেনিং নিচ্ছে, খুব শীঘ্রই পুরোপুরি সন্ত্রাসী হয়ে উঠবে। এদের বাবা মা এদের খোঁজ খবর রাখে না। ছেলে রাতে বাইরে বেরিয়ে কোথায় কি করে, বাবা মার তো খোঁজ নেওয়া উচিত। এখন একটু শাসনে ওদের সঠিক রাস্তায় ফিরিয়ে নেওয়া যাবে। দেরি হয়ে গেলে শাসনে কাজে দিবে না। একটা ছেলে আলোকে অবাক করে দিয়ে বলল, সাথে যা আছে বের কর। আলো হতভম্ব। জীবনে এমন কিছু দেখতে হবে ভাবেনি আলো। বাচ্চা বাচ্চা দুটো ছেলে, তারা নাকি আলোকে হুমকি ধমকি দিচ্ছে। এই কারা তোমরা? অন্য ছেলেটা বলল, আমরা যে হই, তোর জন্য লাভ কি? যা বলছি তা কর। সাথে যা যা আছে সব বের কর। আলোর ইচ্ছে করছে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিতে। বয়সে যে আলো তার বড় হবে ছেলেটা বুঝতে পারছে না, তবু তুই তুই করে কথা বলছে। ইচ্ছাটাকে দমন করলো আলো। না জানে ওরা কতটা ভয়ঙ্কর। হাতে ধরা ছুরিটা সত্যি যদি পেটে ঢুকিয়ে দেয়। না না, ভাবতেই গা শিউরে উঠছে। তোমরা এই পথে কেন নেমেছো? তোমাদের দেখে তো হাই স্কুলের ছাত্র মনে হয়। এই বয়সে এই পথে? তোমাদের তো সামনে বাকি জীবনটাই পড়ে আছে। পড়াশোনা করে কিছু
চুপ! এই মহিলা চুপ! তোকে জ্ঞান দিতে কে বলেছে, হ্যাঁ? হঠাৎ ধমকে আলো একটু ভয় পেল। ছেলে দুটো এখনো যেহেতু ছুরি চালায়নি তার মানে এরা এতটাও ডেঞ্জারাস না। মারামারি খুন খারাপিতে এখনো নিজেদের জড়ায়নি। ওই বেডি ওই, সাথে যা আছে বের কর, নইলে পেটে ছুরি ঢুকিয়ে দেব, একদম মেরে রেখে যাব। অন্যজন লক্ষ্য রাখছে এদিকে কেউ আসছে কিনা। এই মুহূর্তে কেউ এসে পড়লে সমস্যা। আলো ওদের আর চটালো না। ছেলেগুলো ওর থেকে কি বা নেবে আর? গলায় তো শুধুমাত্র একটা সোনার চেন আর নাকে একটা নাকফুল। ছেলেগুলো কত আশা নিয়ে তাকে ধরেছে। আজ তার থেকে যা পাবে তা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে কি করবে ওরা? জানতে ইচ্ছে হলো আলোর। মদ গাঁজা খাবে? নেশা করে মাতাল হয়ে কোথাও পড়ে থাকবে? নাকি এই টাকা দিয়ে ভালো কোনো কাজ করবে? ভালো কাজ করার উদ্দেশ্যে নিশ্চয়ই খারাপ কাজে নামেনি। আলো ইচ্ছে করে গলার চেন খুলে ওদের সামনে দিল। খাটো ছেলেটা ছোঁ মেরে ওর হাত থেকে চেনটা নিয়ে নিল। মুখ দেখা না গেল আলো দেখলো ওদের দুজনের চোখই চকচক করছে। মনে মনে হাসলো আলো। এদিকে একটা গাড়ি আসতে দেখে আলোকে ফেলে দুজনেই ছুটে ঝোপের ওপর দিয়ে ডান দিকে দৌড়াতে লাগলো। ওদিকে তো জঙ্গল মনে হচ্ছে। জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে ওরা? ভয় পাবে না। গাড়ি এসে আলোর সামনে দাঁড়ালো। আলো ছেলে দুটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে দীপ্ত নেমে এলো। আলোর সামনে এসে দাঁড়ালো। আলোর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশ গলায় বলল, আমাকে না বলে কোথায় চলে গিয়েছিল আলো? কোথাও যাবার হলে আমাকে বলতে, আমি তোমাকে নিয়ে যেতাম। দীপ্তর কথা আলোর কানে গেল না। সে হঠাৎ শব্দ করে হাসতে লাগলো। দীপ্ত আলোকে হাসতে দেখে হকচকিয়ে গেল। কি হয়েছে? হাসছো কেন আলো? আলো এবারও কিছু বলল না। ডান হাত বুকের উপর রেখে সে হাসতেই আছে। হাসতে হাসতে পেটে ব্যথা পাচ্ছে। হালকা কাতর শব্দ করলো। ওহ বাবা! তবুও তার হাসি থামছে না। সে হেসেই যাচ্ছে। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। দীপ্ত অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলোর এ কি হলো? বুঝতে পারছে না দীপ্ত। কোনো কারণ ছাড়া আলো এভাবে হাসছে কেন? হাসতে তো হাসছি, হাসি থামাতেই পারছে না। বাবা! ওহ! পেটে খিল ধরে গেল। আহ! দীপ্তর দিকে তাকালো। দীপ্তর ফ্যাকাশে মুখ দেখে আবারও হাসতে লাগলো। হাসতে হাসতে একসময় নিজেই থামলো। দীপ্তকে উদ্দেশ্য করে বলল, তোমার আবার কি হয়েছে? এরকম ভয় পেয়ে মরার মতো সাদা হয়ে গেছো কেন? আলো খেয়ালও করলো না সে দীপ্তকে আজ তুমি করে বলেছে। কিন্তু দীপ্ত বিষয়টা শুধু খেয়ালই করলো না, মনে মনে খুশিও হলো। ভেতরে আনন্দের শিহরণ খেলে গেল। গাড়িতে বসে আলো দীপ্তকে তার হাসির কারণটা বলছে। বলার সময় আলো হাসছে। দীপ্ত শুনে মনে মনে রাগ হলো। আলোকে হাসতে দেখে নিজেও মুখে হাসি টেনে রাখলো। বুঝলে, বাচ্চা দুটো ছেলে, হাই স্কুলে পড়ে হয়তো, এখনো দাড়ি গোঁফ গজিয়েছে কিনা সন্দেহ। ওরা ছুরি হাতে সন্ধ্যার সময় ছিনতাই করতে বেরিয়েছে। ভয় পাওয়া তো দূর, বেচারাদের ওপর আমার মায়াই হলো। এত কষ্ট করেও খালি হাতে ফিরে যাবে ভেবে নিজের চেনটাই দিয়ে দিলাম। যা, এই নিয়ে খুশি থাক। মন থেকে খুশি হয়ে দিলাম, বুঝলে? ওদের জন্য আজ অনেক দিন পর সবকিছু ভুলে গিয়ে মন থেকে হাসতে পেরেছি। এখন সত্যিই ভালো লাগছে। নিজেকে হালকা হালকা লাগছে। মনে হচ্ছে আমার যে দুঃখ, তা আসলে দুঃখ না। জীবনে কষ্ট পাওয়ার চেয়ে খুশি থাকার কারণ অনেক বেশি। ছোট ছোট খুশি নিয়েও বেঁচে থাকা যায়। দীপ্ত আলোকে বাড়ি নিয়ে এসেছে। আলো দীপ্তকে বলল, তোমার বাড়িতে আমি থাকতে পারবো না দীপ্ত। কেন পারবে না? আমার বাড়িতে থাকতে তোমার সমস্যা কি? সমস্যা একটা না, অনেক। আমি তোমার কেউ হই না। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোন পরিচয় আমি এখানে থাকবো? আমি এখানে থাকলে লোকে নানান কথা বলবে। কয়জনের মুখ তুমি বন্ধ করে রাখতে পারবে? আমি চাই না দীপ্ত আমার জন্য তোমাদের পরিবারের দিকে লোকে আঙুল তুলুক। আমি চলে গেলেই তোমাদের সবার জন্য, এমনকি আমার জন্য ভালো হবে। দীপ্ত শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? হ্যাঁ? দীপ্তর দিকে দেখলো আলো। যাবার একটা জায়গা বের করতে হবে। তাহলে যতদিন সেই জায়গা ঠিক না হয় ততদিন আমার বাড়িতেই থাকবে। আর কোনো তর্ক না। আলো যেন নিজে নিজেই বলছে, আমার একটা চাকরি পেলে বেশ ভালো হতো। কিন্তু এই অবস্থায় আমাকে চাকরি কে দেবে? বাবুটা দুনিয়াতে আসা পর্যন্ত আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে পারবো না। দীপ্তর এত রাগ লাগছে, তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। সত্যিই তুমি জব পেলে করবে? হ্যাঁ, না করে উপায় কি?
তোমার প্রেগনেন্সির এখন 7 মাস আলো। এই সময় তুমি চাকরি করার কথা ভাবছো? আর কয়টা মাস বাকি ডেলিভারির? এখন তোমার যতটা সম্ভব জার্নি কম করতে হবে। টেনশন তো একদমই করা যাবে না। আচ্ছা ধরো, এখন তুমি চাকরি পেলে, সাধারণ একজন স্টাফকে নিশ্চয়ই অফিস থেকে গাড়ি দিবে না। তুমি রোজ সকাল বিকেল অফিসে যাওয়া আসা করবে কিভাবে ভেবেছো? তোমার এই ছোটাছুটির কারণে যদি বেবির কিছু হয়ে যায়, তখন নিজেকে কি বলে সান্ত্বনা দিবে? আলো চুপ করে আছে। দীপ্তর বলা প্রতিটা কথা সত্যি, এটা সেও খুব ভালো করে জানে। এখনই হাঁটা চলায় যে কষ্ট হয়, বেশিক্ষণ বসে থাকতে পারে না। দাঁড়িয়ে থাকলেও পা ফুলে যায়। এ অবস্থায় চাকরি করার কথা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু তার কাছে যে আর কোনো পথ খোলা নেই। তবুও দীপ্ত, সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে থাকতে আমার মন সায় দিচ্ছে না। তোমার তো কোনো দায় পড়েনি অযথা ঝামেলা পোহাবার। তুমি আমাকে বন্ধু মনে করো তো আলো? হ্যাঁ, কিন্তু বন্ধু মনে করি, তবু এভাবে কোনো কিন্তু না আলো। বেবিটা আসা পর্যন্ত না হয় আমার উপর একটু নির্ভর করো। তুমি আমাকে ঋণী করে ফেলছো। তোমার এত উপকার আমি কিভাবে শোধ করবো বলো তো? শোধ করতে কে বলেছে? হিসাব করে তুলে রাখো। সময় হলে না হয় সুদ সমেত ফেরত নেব। তুমি না থাকলে আমার কি হতো আল্লাহই জানেন। কথাটা আলো আস্তে করেই বলেছে, যেন দীপ্তর কানে না যায়। কিন্তু দীপ্ত ঠিকই শুনে ফেললো। শুনে মনে মনে হাসলো। দীপ্ত আলোকে নিয়ে বাড়িতে ঢোকার সময় মেজুমার সামনাসামনি হয়ে গেল। আলোকে দীপ্তর সাথে দেখে মেজুমা খানিকটা হকচকিয়ে গেল। আলোকে উনি এবারই ছেড়ে চলে যেতে বলেছিলেন। এ কথা আলো দীপ্তকে বলে দেয়নি তো? দীপ্তর চোখে চোখ পড়লে মেজুমা সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিলেন। দীপ্ত মেজুমাকে সরাসরি কিছু না বললেও মনে মনে বলল, তোমাকে আমি এত সহজে ছাড়বো না মেজুমা। তুমি যা করেছো তা আমি জানি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। ওটাতে জিনিসটা আছে তো? লোকটা বক্সের মুখ খুলতে খুলতে বলল, হ সাপ, আপনি যেমনে কইছিলেন 20 দাঁত 2টা ভাইঙা দিছি। কামড়াইলেও মরবো না, কিন্তু ডর খাইয়া মক্কেল মইরা যাইবার পারে। দীপ্ত দেখলো কুণ্ডলি পাকিয়ে সাপটা বসে আছে। ডালার মুখ ফাঁক হওয়ার সাথে সাথে হিস করে আক্রমণ করার জন্য মাথা তুলে দীপ্তর দিকে তেড়ে আসলো। এ ভাই, সামলা ওটাকে, আমাকে কাটতে আসছে। কাটবো না স্যার, 20 দাঁত তো নাই। আচ্ছা আচ্ছা, রাখো ওটাকে। দীপ্ত রহস্যময় হাসলো। মেজমা, তোমাকে আমি মা ডাকি, মা। তুমি আমার ভালো নাই চাইতে পারো, কিন্তু আমি তো তোমার ক্ষতি চাইতে পারি না। শুধু তোমাকে একটু শাস্তি দিতে চাই, যাতে পরের বার আমার পথে কাটা না হোক। তুমি তো আমার ফ্যামিলি, কিন্তু আফসোস, এই ফ্যামিলি মানেটাই তুমি জানো না। তোমাকে তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না আমি। সাপ কিছু কইলেন? না, এটাকে রেখে তুমি এখন যাও। লোকটা চলে গেল। দীপ্ত পকেটে হাত ভরে দাঁড়ালো। তার চেহারা কঠিন হয়ে উঠেছে। আমি জানি তুমি পৃথিবীতে এই একটা জিনিসকেই ভীষণভাবে ভয় পাও, কিন্তু তুমি যে এর থেকেও বেশি বিষধর। এর থেকে বিপদ অনুমান করে লোকে দূরে থাকতে পারে। তোমার তো মুখে মধু, অন্তরে বিষ। তোমার থেকে তো বিপদও অনুমান করা যায় না। ব্যাপার না। ওটার যেভাবে 20 দাঁত ভেঙে দিয়েছি, ঠিক সেইভাবেই তোমার 20 দাঁতও আমি ভেঙে দেব। তখন তুমি শুধু ভয়ই দেখাতে পারবে, কারো ক্ষতি করা তোমার পক্ষে সম্ভব হবে না। মেজো চাচি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বোলাচ্ছে। দীপ্ত দরজার সামনে থেকে দেখলো। মৃদু হেসে সাবধানে ডালাটার মুখ খুলে দিয়ে সাপটাকে ঘরে ঢুকিয়ে দিল। বিড়বিড় করে বলল, যা বাবা, তোর কাজ দেখা। পারলে মেজুমার পা জড়িয়ে ধরিস। গলা জড়িয়ে ধরতে পারলে আরো ভালো হতো, কিন্তু ব্যাপার না। তুই শুধু মেজুমার সামনে গিয়ে কয়েকটা পোজ দিয়ে আয়, তাতেই মেজুমা ফিট খাবে। হার্ট অ্যাটাকও করতে পারে বলা যায় না। সাপে মেজুমার ফোবিয়া আছে। সাপটাকে ভেতরে দিয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে নেমে এলো দীপ্ত। মা বাবা ছোট মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দাদাও বাড়িতে নেই। কাজের লোকগুলো দীপ্তর কথা ছাড়া দরজা খুলতে যাবে না। আলোকে নিয়ে বলা যায় না, সে হয়তো মেজমার চিৎকার শুনে ছুটে যাবে। দীপ্ত সোফায় শুয়ে অপেক্ষা করতে লাগলো। ঠিক একটু পরই মেজমার আকাশ ফাটানো চিৎকার শোনা গেল। ভয়ার্ত আতঙ্কিত গলায় মেজমা চিৎকার করছে, সাপ, সাপ, বাবা, ও বাবা, কেউ আছো? বাঁচাও, বাঁচাও। ভাবি, বাবা।
দীপ্ত, কেউ আছো? এটাকে সরাও, এটাকে আমার সামনে থেকে নিয়ে যাও। দীপ্ত হাসছে। মেজমার চিৎকার শুনতে মজাই লাগছে তার। বেটা অপদার্থ সাপ, মেজমার পা জড়িয়ে ধর না, একেবারে পেঁচিয়ে ধর। কারো চিৎকার শুনে আলো ঘর থেকে বেরিয়ে এসেছে। সে গিয়ে যখন দরজা খুলে দিল, তখন মেজ চাচি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। সাপটার ওপর চোখ পড়তে আলো চিৎকার করে উঠল। দীপ্ত সাথে সাথে ছুটে এলো। আলো দীপ্তর হাত খামচে ধরেছে। সাপ, রুমে সাপ, তোমার চাচিকে সাপে কেটেছে দীপ্ত, কিছু করো, ডাক্তার ডাকো। সাপটা ওদের দিকে আসছিল। দীপ্ত ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুমি চলো, নয়তো আমাদেরও কাটবে। আমি কিছু করছি, ভয় পেও না, আমি আছি। চাচ্ছি ওনাকে, এই ঘরে সাপ কোত্থেকে এলো? তুমি ভয় পেও না, আমি দেখছি। বললাম তো দেখছি আমি। তুমি রুমে যাও, মেজমাকে আমি দেখছি। আলোর স্বামী নাসির অফিস থেকে বাড়ি ফিরছিল। তার হাতে ব্যাগ। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে পায়ে হাঁটা ধরল সে। দুপাশ দেখিয়ে রাস্তা পেরোচ্ছিল লোকটা। হঠাৎ তার পেছনে দাঁড়ানো একটা গাড়ি সোজা এসে তাকে ধাক্কা মারল। নাসির ধাক্কা খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়ল। ব্যথা যে গুরুতর পেয়েছে তা তার কোঁকানো শুনেই বোঝা যাচ্ছে। হাত পায়ের হাড়ও হয়তো ভেঙেছে দু একটা। গাড়ির লোকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। মুহূর্তে মানুষ জড়ো হয়ে এখানে। ভাই, আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন? নাসির কথা বলতে পারছে না। কপাল ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। দোষ আমারই, আমি আপনাকে দেখিনি। ভাই, ওনাকে একটু ধরে আমার গাড়িতে তুলে দিন, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাই। লোকেরা সবাই মিলে ধরে নাসিরকে আগন্তুক লোকটার গাড়িতে তুলে দিল। নাসির ব্যথায় কাতরাতে কাতরাতে গাড়িতে জ্ঞান হারালো। লোকটা তাকে হাসপাতালের রোডে না নিয়ে গিয়ে অন্য রোড ধরলো। পেছনে মাথা ঘুরিয়ে নাসিরকে দেখে হাসলো। এই ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো কিছুই না, সবটা তো প্ল্যান করা ছিল। লোকের সামনে থেকে ওকে তুলে আনার জন্য একটা নাটক। তাই জানে বেঁচে গেছে। কিন্তু সে এখন যেখানে যাচ্ছে সেখানে যা ঘটবে তা সবই সত্যি, কিছুই নাটক না। লোকটার কপালে কি আছে ভেবে গাড়ি চালক লোকটা আঁতকে উঠল। বস, হুকুম দিলে চোখ মুখ বেঁধে লোকটাকে এমনিতে তুলে নিতে পারতাম। অ্যাক্সিডেন্টটা নাটক করার দরকার ছিল না। কিন্তু বস সহজে লোকটাকে ছেড়ে দিবে না ভেবে নিয়েছে। তাই তো শুরুটাই এতটা কষ্টদায়ক করলো। না জানি পরে কি হবে। মুখের ওপর পানি ঢেলে দিয়ে জ্ঞান ফেরানো হলো নাসিরের। জ্ঞান ফিরে শরীরে ব্যথা অনুভব করে সে। চোখ মেলে কোথায় আছে বুঝতে না পেরে উঠে বসতে চাইল। বাধা পেয়ে বুঝতে পারলো তার হাত পা বাঁধা। কোথায় আছে সে? কে বা কারা ওকে নিয়ে এসেছে? মনে করার চেষ্টা করলো সে। অফিস থেকে ফিরে গলিটা পেরোচ্ছিল। হঠাৎ পেছন থেকে প্রচন্ড একটা ধাক্কা খায়। ছিটকে গিয়ে দূরে পড়ে চোখে অন্ধকার দেখে। চোখ খুলে এখন আবিষ্কার করতে পারছে না সে কোথায়। ব্যথায় কাতর গলায় সে ডাকছে, কেউ আছেন? আমি কোথায় আছি? কারা আমাকে এখানে নিয়ে এসেছে? শুনছেন? কেউ আছেন কি? দীর্ঘ একটা ছায়া দরজার সামনে এসে দাঁড়ালো। ছায়াটা নাসিরের উপর এসে পড়েছে। অন্ধকারের জন্য মানুষটার মুখ দেখতে পাচ্ছে না সে। কে? এই যে ভাই, শুনছেন? আমাকে কি হাসপাতালে নিয়ে আসা হয়েছে? হাসপাতালে যাওয়ার সময় এখনো আসেনি তোর। সময় হলে ঠিকই তোকে হাসপাতালে পাঠানো হবে। নাসির এখনো কিছুই বুঝতে পারছে না। সে নিজের জগতে বাস করে। তার যেমন বন্ধু বান্ধব নেই, তেমন শত্রুও নেই। তাকে কেউ কিডন্যাপ করবে এই কথা কখনো মাথায় আসছে না। দেখুন ভাই, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জ্ঞান হারিয়েছিলাম আমি। ডান হাতটা মনে হয় ভেঙে গেছে, নাড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে কি একটু হাসপাতালে নিয়ে যাবেন? হাসছে লোকটা, তার ছেলের সুরে বলছে, ওই একটা হাতই তো ভেঙেছে, এখনো শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো বাকি আছে। আগে এক এক করে তো শরীরের সবকটা হাড় ভাঙা হবে, তারপর তোকে হাসপাতালে পাঠানো হবে। নাসির এবার কিছুটা ভয় পেল। সে লোকটার মুখ দেখতে না পারলেও লোকটার গলা শুনে মনে হচ্ছে না সে তার সাথে মজা করছে। লোকটার গলায় এমন কিছু আছে যে তার কথাগুলো বিশ্বাস হচ্ছে, এবং ভয়ে গা শিউরে উঠছে। ভয়ার্ত গলায় সে জিজ্ঞেস করলো, আমি আপনাদের কি ক্ষতি করেছি ভাই? আমার সাথে কেন এমন করছেন? আমার তো কোনো শত্রু নেই। আমি কারো আগেও নেই, পিছেও নেই। জেনে বুঝে কখনো কারো কোনো ক্ষতি করিনি আমি। করেছিস। আমার সব থেকে বড় ক্ষতি তুইই করেছিস। এই পৃথিবীতে আমার যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে সেটা তুই।
জেনে বুঝে না করিস। নিজের অজান্তে তুই আমার যে ক্ষতি করেছিস তা কখনো পূরণ হবে না। আমি চাইলেও সব ভুলিয়ে দিয়ে তোরে মাফ করতে পারবো না। নাসিরের কণ্ঠে মিনতি ফুটে উঠল। আমাকে যেতে দিন ভাই। না, অত সহজে তো তোকে যেতে দেওয়া যাবে না। তোর সাথে আমার এখনো অনেক হিসাব বাকি। বেল্ট দিয়ে খুব ভালো মারতে পারিস তুই, তাহলে নিশ্চয়ই মার খেতেও পারিস। দেখি আজ তুই কতটা মার হজম করতে পারিস। ওই, কই রে তোরা, এদিকে আয়, কাজ শুরু কর। শালার গা থেকে সব কাপড় খুলে নিয়ে ওকে উল্টো লটকা। নাসির ভয়ে কেঁদে ফেলল, চিৎকার করে উঠল, আমার সাথে কেন এরকম করছেন? আমার অপরাধটা কি? আমি কার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমাকে। দীপ্তর সাঙ্গপাঙ্গ এসে নাসিরের কাপড় খুলতে লাগলো। শালার বেলটা আমার হাতে দে, প্যান্ট খুলে উল্টো ঝুলিয়ে দে, মজা তো এবার হবে। জোরাজোরি করে নাসির একা 4-5টা লোকের সাথে পেরে উঠল না। ডান হাতে আগে থেকে ব্যথা, পা উপরের দিকে, মাথা নিচে ঝুলিয়ে দিলে চোখে ঝাপসা দেখতে লাগলো, মাথা ঘুরছে। নাসির বুঝতে পারছে 10 মিনিট এভাবে থাকলে নাক দিয়ে রক্ত আসবে তার। লোকগুলো কে? কেন তার সাথে এমন করছে? এই প্রশ্নের উত্তর এখনো পেল না সে। দীপ্ত জুতার শব্দ করে এগিয়ে এলো, নাসিরের সামনে এসে দাঁড়ালো। বাম হাতে ওর মুখ টিপে ধরে বলল, কি মজা লাগছে? এখনো না লাগলে একটু পর থেকে লাগতে শুরু করবে। আমাকেও ছেড়ে দিন, যেতে দিন প্লিজ। তিক্ত হাসলো সে। এনজয় ব্রো। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে হাতে থাকা বেল্ট দিয়ে একের পর এক নাসিরের গায়ে আঘাত করতে লাগলো দীপ্ত। প্রতিটা আঘাত গায়ে পড়ার সাথে সাথে নাসির আকাশ ফাটানো চিৎকার করছে। নাসিরের কাকুতি মিনতি শুনে দীপ্ত পৈশাচিক আনন্দ পাচ্ছে। আরো বল প্রয়োগ করছে সে। নাসির আরো জোরে চিৎকার করছে। একসময় দীপ্ত ক্লান্ত হয়ে থেমে গেল। নাসির অনেক আগেই বোধশক্তি হারিয়ে ফেলেছে। এখন আর সে আঘাতের প্রত্যুত্তরে চিৎকার করছে না। মার ওর শরীরে লাগলেও কোনো অনুভূতি অনুভব করছে না। চোখ বন্ধ করে সামান্য ঘুমাচ্ছে সে। জ্ঞান হারায়নি এখনো। দীপ্তকে একজন একটা চেয়ার টেনে দিল। দীপ্ত সেটাই বসে ঘন ঘন দম নিতে লাগলো। শালাকে 3 দিনের আগে ছাড়বি না। মারকে জ্ঞান হারিয়ে ফেললে আবার জ্ঞান ফেরাবি। এক ডোজ দিয়ে হজম করতে সময় দিবি। বোধশক্তি ফিরে এলে আবার চালু করবি। এর মাঝে মরে গেলে তো গেলই। লাশটা বস্তায় ভরে বড় বড় কয়েকটা পাথরের সাথে বেঁধে নদীতে ফেলে দিয়ে আসবি। লাশ না পেলে কোনো ক্যাচাল হবে না। লাশ পেলেই বরং পুলিশ মাথা ঘামাবে। জি বস, আমি এখন যাচ্ছি। বাকিটা তোরা সামলে নিস। আর সমস্যা হলে আমাকে কল দিস, আমি তো আছি। আপনি কোনো টেনশন নিবেন না বস, আমরাই সামাল দিতে পারবো। গুড, আমি আবার কাল আসবো। আলো এ বাড়িতে আসার পর দীপ্ত চাচি ছাড়া আর একটা মানুষের সাথেও তার কথা হয়নি। কথা তো দূর, দেখাই হয়নি বলা যায়। তার খাবার 3 বেলায় দীপ্ত ঘরে দিয়ে আসে। তাকেও বাইরে বের হতে হয় না। এই বাড়ির মানুষগুলো কেমন সে বুঝতে পারে না। একটা মেয়ে এসে তাদের বাড়িতে থাকছে, এ নিয়ে কারো একটু মাথা ব্যথা নেই। কেউ তাকে জিজ্ঞেস করলো না, কেন এসেছো তুমি? কোথায় থেকে এসেছো? তুমি দীপ্তর কে হও? ওর সাথে তোমার কিরকম সম্পর্ক? কিছুই না। সামান্য কৌতূহলে এবারের লোকদের নেই মনে হয়। এক বাড়িতে থেকেও ওরা নিজেরা আলাদা আলাদা জীবনযাপন করে। কাউকে নিয়ে কারো আগ্রহ নেই। কে কি করলো তা দেখার সময় যেন কারো কাছেই নেই। আশ্চর্য বাড়ি। হাঁটতে হাঁটতে আলো একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু ফাঁক করা। ভেতর থেকে কারো কথা শুনতে পেল কি? না হয়তো মনের ভুল। উহু, মনের ভুল হলে এরকম স্পষ্ট শোনা যেত নাকি? কেউ সত্যিই কথা বলছে। এটা কার ঘর? কে থাকে এই ঘরে? আলো ভাবছে ভেতরে গিয়ে সে দেখবে কি। না না, এটা অভদ্রতা। খোঁজ করে কারো শোবার ঘরে ঢুকে পড়া যায় নাকি? ভেতরে স্বামী স্ত্রী একা থাকতে পারে, তার যাওয়া উচিত হবে না। তবু আলো কেনই যেন চলে আসতে পারল না। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো। কে আছে ভেতরে? একটা মহিলার কণ্ঠ বোঝা যাচ্ছে। কার সাথে কথা বলছেন উনি? আলো আস্তে করে দরজা ঠেলে ভেতরে উকি দিল। মধ্যবয়স্ক একজন মহিলা কারো সাথে কথা বলছে। হঠাৎ চুপ হয়ে গেলেন তিনি। দরজার শব্দ শুনে আলোর দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রইলেন। আলো অমায়িক হেসে বলল, ভেতরে আসবো? মহিলা উত্তর দিলেন না। একইভাবে আলোকে দেখছেন। আলো ভেতরে গেল। মহিলাকে দেখে মনে হচ্ছে না আলোর উপর রাগারাগি করবে।
পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে নিল আলো। কাউকে তো দেখতে পাচ্ছে না সে। ঘরে উনি ছাড়া আর কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছিলেন উনি? একা একা? কার সাথে কথা বলছিলেন আপনি? মহিলা এবারও কিছু বলল না। আলো ওনার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু ভেবে একটু দূরত্ব রেখে বসলো। আপনি কারোর সাথে কথা বলছিলেন? আমি দরজার বাইরে থেকে শুনেছি, কিন্তু ঘরে তো কেউ নেই। মহিলা হঠাৎ ফিক করে হেসে ফেলল। হাসিটা কত স্নিগ্ধ, সরল মুখে কোমল হাসি। ওনার হাসির কারণ আলো ধরতে পারল না। সেও মৃদু হাসলো। হাসছেন কেন আপনি? তুমি এত বোকা, তুমি দিয়াকে দেখতে পাচ্ছ না? মহিলা এবার শব্দ করে জোরে জোরে হাসছেন। আলো কিছুটা হকচকিয়ে গেল। এরকম হাসির মতো তো সে কিছু বলেনি। কপাল কুঁচকে গেল তার। দিয়া, নামটা মনে পড়ল তার। সাথে সাথে এই নামের মানুষটার মুখ ও চোখের পর্দায় ভেসে উঠল। দিয়া, হাসি খুশি চটপটে সেই মিষ্টি মেয়েটা। একসাথে কলেজে পড়তো তারা। দিয়ার সাথে তার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। দিয়া দীপ্তর বোন ছিল। তার বিয়ে হয়ে যাবার পরে দিয়াও কোনো খোঁজ রাখেনি সে। দীপ্তর সাথে সবকিছু ভুলিয়ে দেবার জন্যই দিয়ার সাথে বন্ধুত্ব রাখেনি। সত্যিই তো, এ বাড়িতে আসার পর দিয়ার কথা একবারও মনে পড়েনি তার। দিয়া কোথায়? ও কি বাসায় নেই? বাসায় থাকলে আলোর সাথে অবশ্যই দেখা করত। দিয়ার কি বিয়ে হয়ে গেছে? শ্বশুর বাড়িতে আছো? কোথায় দিয়া? মহিলা হেসে হেসে বলল, তোমার সামনেই তো বসে আছে। এই তো তোমাকে দেখছে। আলো চমকে এদিক ওদিক তাকালো। কোথায় দিয়া? মহিলা দিয়াকে দেখতে পাচ্ছে। উনি বলছেন দিয়া ওর সামনেই আছে। তাহলে সে দিয়াকে দেখতে পাচ্ছে না কেন? দীপ্ত আজ ভীষণ খুশি। আলোকে যে লোকটা কষ্ট দিয়েছিল, সে আজ লোকটাকে আলোর থেকেও 10 গুণ বেশি কষ্ট দিয়েছে। আজ তো মাত্র প্রথম দিন ছিল। আরো কয়েকদিন লোকটা টিকে থাকলে এই কষ্ট 10 গুণ থেকে 100 গুণে পৌঁছে যাবে। হাসি হাসি মুখে সে আলোর ঘরে এলো। এতদিন মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছিল, আজ তা নিভে গেছে। কিন্তু আলোর গম্ভীর মুখ দেখে তার খুশি গুম হয়ে গেল। কি হয়েছে আলোর? আবার মেজমা কিছু বলেছেন নাকি? আলো, কিছু হয়েছে? চিন্তিত আলো বলল। দীপ্ত, দিয়া কোথায়? এ বাড়িতে আসার পর একবারও দিয়াকে দেখলাম না। ওর কি বিয়ে হয়ে গেছে? দীপ্ত কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। দিয়ার স্মৃতি হয়ে তার মনের গুপ্ত ঘরে এখনো বেঁচে আছে। তাই দিয়ার কথা সে মনে করতে চায় না। দিয়া পৃথিবীতে তার চোখের সামনে নেই তো কি হয়েছে? মনের চোখে তো চাইলেই সে যে কোনো সময় দিয়াকে দেখতে পারে। তার জন্য অকালে দিয়াকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এটা মনে করলে দীপ্তর নিজেও শেষ করে দিতে ইচ্ছে করে। তার একমাত্র আদরের ছোট বোন, যাকে সে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতো, সেই বোন তার কারণেই আজ বেঁচে নেই। তার ভুলের জন্য দিয়াটাকে জীবন দিতে হলো। এটা কখনো ভুলতে পারবে না সে। আলো পলকহীনভাবে দীপ্তকে দেখছিল। হঠাৎ দীপ্তর চেহারার মেঘ আলোর চোখ এড়ালো না। সে কি কোনো ভুল প্রশ্ন করে ফেলেছে? দিয়া আমাদের মাঝে নেই আলো। সে এখন অন্য জগতের বাসিন্দা। আলো থমকে গেল। অন্য জগতের বাসিন্দা? তার মানে কি দিয়া বেঁচে নেই? তার চোখের সামনে সদ্য হাস্যোজ্জ্বল সেই মেয়েটির চেহারা, ওর বলা প্রতিটা কথা, ওর দুষ্টুমি, ওর হাসি, সব ভেসে উঠছে। তার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর দিয়া একদিন মজা করে বলেছিল, তুমি খুব মিষ্টি মেয়ে আলো। আমার একটা পাগল ভাই আছে। ভাবছি ওকে দিয়ে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাব। দুজন একসাথে মজা করে সময় কাটাবো। আলো মজার ছলে কথাটা সিরিয়াসলি নেয়নি তখন। দিয়াও যে সত্যিই তার মনের কথা বলছিল, এটা সে বুঝতেই দেয়নি। তার মতো বয়সের মেয়েটা দুনিয়ায় নেই। দাঁড়িয়ে থাকতে পারল না আলো। বেড ধরে বসে পড়ল। দীপ্ত ঠায় দাঁড়িয়ে আছে। সেদিন যখন তোমার বিয়ের আসর থেকে আমি রাগ করে চলে আসছিলাম, তখন দিয়াও এসে আমার গাড়িতে উঠেছিল। ছোট্ট মেয়েটা গাড়িতে উঠে আমাকে অনেক বুঝিয়েছে। দেখ ভাইয়া, আলো তোর ভাগ্যে নেই। ভাগ্যে থাকলে তুই ঠিকই আলোকে পেতি। যে কোনো ভাবে আলো ঠিকই তোর হতো। দীপ্তর গলা যেন একটু কেঁপে গেল। আলো মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করার মতো শক্তি পাচ্ছে না। আমার ছোট বোনটা শুধু আমার কারণে মারা গেছে। আমি ওর খুনি। রাগের মাথায় ওভাবে গাড়ি না চালালে অ্যাক্সিডেন্ট হতো না। আর দিয়েও মারা যেত না। অ্যাক্সিডেন্ট? হুম। আমার গাড়ি ঠিক কিসের সাথে ধাক্কা খায় তা আমি নিজেও বলতে পারবো না।
হয়তো আমার হায়াত ছিল বলে আমি সেদিন ছিটকে গাড়ি থেকে বেরিয়ে দূরে গিয়ে পড়ি। দিয়া গাড়িতেই ছিল, সাথে সাথেই মারা গিয়েছিল। গাড়িতে আগুন লেগে গেলে ওর বডিটাও সে আগুনে পুড়ে যায়। আমি 3 মাস কোমায় ছিলাম। ছোট মা নিজের মেয়ের পোড়া বডি দেখে নিজেকে সামলাতে পারেনি। সে থেকে ছোট মা কেমন অদ্ভুত আচরণ করে। এই কাঁদে তো, এই হাসে, চিৎকার করে, একা একা কারোর সাথে কথা বলে। 3 মাস পর আমার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলাম শুধু আমার কারণে আমার বোনটা মারা গেছে, তখন নিজেকে পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছিল। কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছিলাম। আসলে আমিও ধাক্কাটা সামলাতে না পেরে কিছুটা ছোট মার মতো অপ্রকৃতস্থ হয়ে পড়েছিলাম। অনেক ডাক্তারকে দেখিয়ে বাবা, দাদু আমাকে সুস্থ করে তুলেন। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। সবকিছুর জন্য এখন তার নিজেকে অপরাধী লাগছে। দীপ্তকে সে সেদিন বাড়ি ভর্তি লোকের সামনে যা তা বলে অপমান করেছিল। সে যদি দীপ্তকে অপমান করে তাড়িয়ে না দিত, তাহলে তাদের অ্যাক্সিডেন্ট হতো না, আর দিয়াও আজ বেঁচে থাকতো। ওসবে তো ওই মেয়েটার কোনো দোষ ছিল না। তাহলে বিনা দোষে ওই মেয়েটা কেন শাস্তি পেল? কেন? ছোট মা একা সময় দিয়ার সাথে কথা বলে। ছোট মার কাছে এখনো দিয়া জীবিত। দিয়াকে দেখতে পারেন তিনি, আমরা কেউ পারি না। কিভাবে পারবো বলো? মেয়েটা এই পৃথিবীতে থাকলে তো ওকে দেখতে পেতাম। 2 বছর ধরে ছোট মার চিকিৎসা চলছে, তবুও ছোট মার অবস্থার এতটুকু উন্নতি হচ্ছে না। ছোট মার সামনে যেতে পারি না আমি, কোন মুখে যাব? ছোট মার একটা মাত্র মেয়েকে আমিই তো মেরে ফেলেছি। আমার জন্যই তো ছোট মার এত কষ্ট। আমার জন্যই তো আমার হাসি খুশি ছোট মা পাগল হয়ে গেল। আলো এখন বুঝতে পারছে এবারের মানুষগুলো কেন তাকে এতটা ঘৃণা করে, কেন মেজো চাচি সেদিন ওকে এতগুলো কথা শুনিয়েছে। তার জন্য এবারের মেয়ে মারা গেছে, ছেলেটাও মরতে মরতে বেঁচে এসেছে। ওই কথাগুলো খুব কম ছিল। তাকে কিভাবে লোকগুলো বাড়িতে থাকতে দিচ্ছে? তাকে যদি এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তবুও তো অবাক হবে না। মানুষগুলোর প্রতি তার কোনো অভিযোগ থাকবে না। আলো কাঁদছে। দীপ্তর চোখ লাল হয়ে গেছে। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র তার সম্পূর্ণ মনোযোগ সামনের রাস্তাটায় দিয়ে রেখেছে। পাশের সিটের মেয়েটাকে সম্পূর্ণ উপেক্ষা করে চিন্তিত মুখে ড্রাইভ করছে। রাহা চুপ করে বসে থেকে কতক্ষণ এক ধ্যানে শুভ্রকে দেখল। ছেলেটা মানুষ নাকি অন্য কিছু? মানুষ হলে একবার হলেও তার মতো সুন্দরী মেয়ের দিকে আর চোখে হলেও তাকাতো। সে তো তাকাচ্ছেই না, উল্টো এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউ নেই। রাহা নামের কোনো মেয়েকে সে এই জন্মে চিনে না। রাহা শেষমেশ নিজে থেকে কথা বলল, শুভ্র। রাহার দিকে তাকালো না শুভ্র। স্টিয়ারিং এ হাত রেখে ট্রাফিক সিগন্যালের দিকে দেখল। রেড সিগন্যাল পড়েছে, থামতে হবে। সে বলল, তুমি কি এলিয়েন? কেন? না, আমার মনে হয় তুমি অন্য কোনো গ্রহের প্রাণী। তুমি পৃথিবীর মানুষ নও। কেন এরকম মনে হয় তোমার? আমি কি তোমার দেখা যথেষ্ট সুন্দরীদের মধ্যে পড়ি না? হতে পারে আমার থেকে অনেক সুন্দরী মেয়েদের সাথে তোমার পরিচয় হয়েছে, তাই বলে কি আমি এতটা ফেলনা? তুমি ফেলনা হলে আমার মা নিশ্চয়ই তোমাকে ছেলের বউ হিসেবে পছন্দ করতেন না। মা পছন্দ করেছে বলেই কি তুমি বিয়েটা করতে রাজি হয়েছ? তোমার নিজের কোনো পছন্দ নেই? তোমার কখনো কাউকে ভালো লাগেনি? সময় পাইনি রাহা। আরো কয়েকটা বছর সময় পেলে অবশ্যই ওসব নিয়ে ভাবতাম। তুমি আশ্চর্য মানুষ, তোমাকে আমি বুঝতে পারি না। চেষ্টা করতে থাকো, আস্তে আস্তে একদিন ঠিক বুঝতে পারবে। দীর্ঘশ্বাস ফেলল রাহা। সেটাই তো করে যাচ্ছি। তুমি কি আগে শপিং মলে যাবে? তোমাকে নামিয়ে দিয়ে আমি ক্লিনিকে যাব, নাকি আমার সাথে যাবে? তোমার সাথে যাবার জন্যই তো একসাথে এসেছিলাম। বিয়ের শপিং আমি একা করব। তোমার কি বেশি দেরি হবে? না, 1 ঘন্টা বা তার থেকেও কম সময় লাগতে পারে। তাহলে আগে ক্লিনিকে চলো। রাহা মনে মনে শুভ্রকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু কোনোদিনও মুখ খুলেনি। শুভ্র ওরকম ছেলে না, সে সবার সাথে আলাদা। আর তাই তো এত অবহেলা সহ্য করেও সে শুভ্রকে ভালোবাসে। শুভ্র যে শুধু তাকে অবহেলা করে এমনটা না। শুভ্র পৃথিবীর কোনো মেয়ের দিকেই ভালো করে তাকায় না। সেই সময় কই ওর? ছোটবেলায় পড়াশোনা ওর ভালোবাসা ছিল, আর এখন তার ডাক্তারি পেশা।
তার রোগীদের নিয়ে শুভ্র খুশি। বিয়ের সময় হয়েছে, মা মেয়ে পছন্দ করায় বিয়ে করতে রাজি হয়ে গেছে। কোনো আপত্তি বা নিজের পছন্দের কথা জানায়নি। শুভ্র, বলো, কেমন মেয়ে তোমার পছন্দ? প্রশ্নটা শুনে ভাবনায় পড়ে গেল সে। কিছুক্ষণ ভেবে বলল, এই যে আমার মাকে নিজের মার মতো সম্মান করবে, আমাকে বুঝবে এবং মাকে আর আমাকে ভালোবাসবে। হুম, এটুকুই। আর কি? মেয়েটা সুন্দর হবে, লম্বা হবে, লম্বা নাক, কোমর পর্যন্ত চুল। ওসব তো বাহ্যিক সৌন্দর্য রাহা, মনের সৌন্দর্য হলো আসল। বাইরের সৌন্দর্য কতদিন থাকবে? বয়স বাড়ার সাথে সাথে গায়ের চামড়াও কুঁচকে যায়, মনটা কিন্তু সারা জীবনই এরকম থাকে। রাহা মুগ্ধ হয়ে ছেলেটাকে দেখছে। এই ছেলেটা এমন কেন? কেন তাকে এভাবে পাগল করলো? রাহা শুভ্রর দিকে চেয়ে মনে মনে বলল, আমি তোমার মনের মতো হয়ে উঠবো শুভ্র। তুমি যেমন চাইবে আমি নিজেকে সেভাবেই বদলে ফেলবো। আমি তোমার পারফেক্ট লাইফ পার্টনার হয়ে উঠবো। রাহা ঠিক 1 ঘন্টা শুভ্রর কেবিনে বসে রইল। এই 1 ঘন্টায় সে কিছু কাজ সারলো, 2-3 জন রোগীও দেখলো। রাহা টু শব্দও করেনি। তাকে বিরক্ত করবে তো দূর, একটা কথাও বলেনি যে। শুভ্র আর কতক্ষণ? শুভ্র মাঝে মাঝে আর চোখে ওকে দেখেছে। মেয়েটা নির্বিকার বসে একটা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাচ্ছে। রাহা সত্যিই ভীষণ ভালো মেয়ে। দীর্ঘশ্বাস ফেলল সে। উঠে দাঁড়িয়ে বলল, চলো রাহা। রাহা ওর দিকে চাইলো। মুখে হাসি ফুটে উঠেছে তার। জিজ্ঞেস করলো, তোমার কাজ শেষ? হুম। তাহলে চলো। ওরা দুজন শপিং মলে রওনা দিল। শুভ্র গাড়িতে বসে কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করছে। রাহা কতক্ষণ খুশি মনে কি কি বকবক করলো তার কিছুই শোনেনি সে। রাহা তার হাতে ধাক্কা দিয়ে বলল, এই শুভ্র, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, না না, তুমি বলো। আমিই তো বলে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। তুমি বলো, কি বলবো? কি বলবে তাও আমি বলে দেব? তুমি বলো, আমি শুনছি। তোমার কথা খুব গোছানো, শুনতে ভালো লাগে। রাহা নিঃশব্দে হাসলো। শুভ্রটা এত পাগল কেন? এভাবে বললে তার লজ্জা লাগে। এটা কি শুভ্র বোঝে না? রাহা শুভ্রর খেয়ালে ডুবে থাকলো। শুভ্র অন্য কিছুই ভাবছে। দিয়ার মৃত্যুর খবরে আলো অনেকটা ভেঙে পড়েছে। শরীরটাও সুস্থ নেই তার। মনের শক্তি কমে গেলে শরীরে রোগ বাসা বাঁধতে বেশি সময় নেয় না। আসলে মনের জোর হারিয়ে ফেলেছে সে। দিয়ার মৃত্যুতে কিছুটা সে নিজেও দায়ী। কিছুটা না, সবটাই। আগের কথাগুলো মনে হয়ে গেলে দীপ্তর বাড়িতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়ির মেয়েটা তার জন্য মারা গেছে। এই বাড়ির বউ তার কারণেই পাগল হয়েছে। ঘুরে ফিরে সে আজ এই মানুষগুলোর কাছে আশ্রয় নিয়েছে। আত্মসম্মানে ভীষণ লাগছে তার। দীপ্ত দরজায় টোকা দিলে আলো উঠে বলে বসলো, আসো। আলোকে ভীষণ ক্লান্ত লাগছে, রোগা দেখাচ্ছে। দীপ্ত ঘরে ঢুকেই বলল, ওঠো, রেডি হয়ে নাও। কেন? ডাক্তারের কাছে যাব আমরা। তোমার তো এটা 8 মান্থ। চেক আপ করিয়ে আনি। কয়দিন ধরে তোমাকে রোগা লাগছে। আমি ঠিক আছি দীপ্ত। এই সময়টাতে একটু এরকম হয়, সিরিয়াস কিছু না। তুমি আমাকে নিয়ে টেনশন নিও না। তোমাকে নিয়ে না, আমি তোমার বেবিকে নিয়ে টেনশন করছি। আমি চাই না তোমার অবহেলা বা খামখেয়ালির জন্য ওর কিছু হোক। ওকে সুস্থভাবে দুনিয়ায় দেখতে চাই আমি। আলোর চোখ টলমল করছে। দীর্ঘশ্বাস ফেলল সে। নিজের জন্মদাতা যাকে অস্বীকার করে, তার মাকে সব বাড়ি থেকে বের করে দেয়, সেখানে তুমি তার চিন্তা করছো, অন্যের সন্তানকে নিয়ে ভাবছো, তার খেয়াল রাখছো। আমি যে দিন দিন তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছি। দীপ্ত আলোকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর হাত ধরল। আলো এত কিছু মনে করলো না। দীপ্ত মৃদু হেসে বলল, পুরনো কথা কেন বারবার মনে করো? যা হয়েছে ভুলে যাও। নতুন করে জীবনটা শুরু করো তুমি। ভুলেই যাব। বাবুটা দুনিয়া এলেই ডিভোর্স নিয়ে নেব। ওই লোকের ঘর করা আমার পক্ষে সম্ভব না। জানোয়ার একটা, অমানুষ। ও এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইলেও আমি কি ক্ষমা করব না? আমি দুর্বল না দীপ্ত। শুধু এই সময়টাতে আমার কাউকে পাশে লাগবে। কখন কি হয়ে যায়? আমি আমার বাচ্চাটাকে হারাতে চাই না। ওই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। দীপ্ত যেন না চাইতেও হাতে আকাশের চাঁদ পেয়ে গেল। সে আলোকে ইনিয়ে বিনিয়ে নানান ভাবে ডিভোর্সের কথা বলতে চাইছিল, কিন্তু আলো যদি আবার তাকে ভুল বুঝে, সেটা ভেবেই বলা হয়নি। এখন তো আলো নিজেই ডিভোর্সের কথা বলছে। আমি তোমার পাশে থাকবো আলো।
সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে। ডিভোর্সের ব্যাপারটাও না হয় আমি দেখে নেব। তুমি টেনশন করো না, তোমার বাবার কিচ্ছু হবে না। হো। আলো উদাসীন গলায় জবাব দিল। দীপ্তর খুশির বাদ মানছে না। রেডি হয়ে নাও আলো, ডাক্তারের কাছে যাবে না? হুম, তোমার ওপর। আলো কথা শেষ করতে পারল না। দীপ্ত রাগ করার মতো করে বলল, আবার ওসব কথা? তুমি আমাকে বন্ধু মনে করো না? হ্যাঁ, তাহলে আর কি? ওসব কথা আর কখনো বলবে না, মনে থাকে যেন। নাসির 3 দিন নিরুদ্দেশ ছিল। ওর পরিবার ওকে খুঁজে না পেয়ে থানায় ডায়েরি করে, কিন্তু তবু ওকে খুঁজে পাওয়া যায় না। বাড়ির ছেলে সকালে অফিসে গেছে, রাতে আর বাড়ি ফিরছে না। কোথায় গেছে কেউ জানে না। একটা মানুষও দেখেনি ছেলেকে। মায়ের চিৎকার, বাবার হাহুতাশে বাড়ির পরিবেশ পাল্টে গিয়েছে। কেউ বুঝতে না পারলেও লিজা ঠিকই বুঝতে পারছে নাসিরকে কে বা কারা নিয়ে গেছে। বুঝলেও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারবে না সে। বললেই যে তার নিজের কুকর্মের কথাও বেরিয়ে আসবে। সবাই জেনে যাবে আলোর কোনো দোষ ছিল না। আলো নির্দোষ। যা করেছে সব লিজাই করেছে। শ্বশুর শাশুড়ির কাছে এই সত্য জানাজানি হলে এই বাড়িতে তারও জায়গা হবে না। তাকেও আলোর মতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। 3 দিন পর অজ্ঞান অবস্থায় নাসিরকে কয়েকজন লোক ধরাধরি বাড়িতে দিয়ে যায়। ওনাদের বক্তব্য, তারা এই অবস্থায় তাকে জঙ্গলে খুঁজে পেয়েছে। কে বা কারা ফেলে গেছে তা তারা জানেন না। নাসিরের অবস্থা ভালো না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও তেমন কোনো আশা দিতে পারেননি। আলোকে দীপ্তরই নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে যেন কার ফোন পেয়ে তড়িঘড়ি করে ছুটে যায়। যাবার আগে মাকে বলে যায় আলোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। মিসেস আমিনা ছেলের হাবভাব কিছুই বুঝতে পারছেন না। বিয়ে ঠিক হয়ে যাবার পর এখন ছেলে এসব কেমন কথা বলছে। রাহার বাবা মা যেদিন এসেছিল সেদিন তো চুপ করে ছিল, কোনো কথা বলেনি, কোনো প্রকার আপত্তিও জানায়নি। আজ গিয়ে রাহাকে বিয়ের শপিং করে দিল। এখন বাসায় এসে বলছে সে বিয়ে করতে পারবে না। এটা কি মজা চলছে? বিয়ে নামে সার্কাস হচ্ছে নাকি? শুভ্র, তুমি কি চাইছো বলো তো? বিয়ে ঠিক হওয়ার সময় বলনি কেন তাহলে? শান্ত কণ্ঠে শুভ্র বলল, তখন বুঝতে পারিনি মা, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছো? হ্যাঁ, বিয়ে করাটা ঠিক হবে না। মিসেস আমিনা ছেলের এসব খামখেয়ালি কথা শুনে রাগে কাঁপতে লাগলেন। এখন কেন তোমার মনে হচ্ছে বিয়ে করাটা ঠিক হবে না? শুভ্র চুপ করে রইল। সে বুঝতে পারছে মা রেগে যাচ্ছে। রাহা কি ভালো মেয়ে না? ওকে তোমার পছন্দ না? রাহা ভালো মেয়ে মা, ওকে অপছন্দ করার কোনো কারণ নেই। তাহলে সমস্যা কি? রাহা ভীষণ ভালো মেয়ে, এটাই সমস্যা। আমি ওকে মানুষ হিসেবে, একজন বন্ধু হিসেবে পছন্দ করি। কিন্তু এই পছন্দ বিয়ে করার জন্য যথেষ্ট না। রাহাকে বিয়ে করলেও ও আমার সাথে সুখী থাকবে না। মিসেস আমিনা কপাল চেপে ধরে সোফায় বসে পড়লেন। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে, পাগলের মতো কথা বলছে। রাহা ভালো মেয়ে, ওকে পছন্দ করে তবুও নাকি বিয়ে করতে পারবে না। আমি জানি রাহা আমাকে পছন্দ করে, কিন্তু ওটা সেরকম পছন্দ না। ও আমাকে দেখে মুগ্ধ হয়। এই মুগ্ধতা কয়েকদিন থাকবে, তারপর ঠিকই কেটে যাবে। তখন ও আমার সাথে থেকে বিরক্ত হবে। আমি চেষ্টা করেছি মা, কিন্তু রাহাকে নিয়ে একজন বন্ধু ছাড়া অন্যরকম কোনো অনুভূতি ফিল করতে পারিনি। আমরা ভালো বন্ধু, ভালো বন্ধুই ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে ভালোবাসা থাকাটা জরুরি। একসাথে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। মেয়েটাকে সময় দিবে তো নাকি? সময় কি হয় মা? তুমি পেরেছো বাবাকে আটকে রাখতে? শুভ্র না চাইতো বাবার কথা বলে ফেলেছে। বাবা একদিন ঠিক এই কথাগুলো বলেই তাকেও মাকে ফেলে চলে গিয়েছিল। মা একই ভুল রাহার সাথেও করতে চাইছে। মিসেস আমিনা স্তব্ধ হয়ে গেলেন। শাহেদের সাথে তার বিয়ে পারিবারিকভাবে হয়েছিল। বিয়ের 16 বছর পর সে নতুন করে অন্য মেয়ের প্রেমে পড়ে। তখন শুভ্রর বয়স 14 বছর। সে নাকি কখনো আমিনাকে ভালোবাসতে পারেনি, শুধু একসাথে থেকে মানিয়ে নিয়েছে। শুভ্র কতক্ষণ মাকে দেখলো, তারপর নীরবতা ভেঙে নিজেই বলল, রাহার মতো মেয়ে আমি আর দুটা দেখিনি। রাহা আমার থেকেও ভালো কাউকে ডিসার্ভ করে। যে ওকে ভালোবাসবে তার সাথেও সুখী থাকবে। যাকে সে ভালোবাসে তার সাথে কিছুকাল সুখী হলো, সারা জীবন কাটাতে পারবে না। ভালোবাসা ছাড়া সব সম্পর্কই মূল্যহীন। এই কথাটা রাহাকে জানিয়েছো তুমি? না, ওর হাসি খুশি মুখে বিষাদের কালো ছায়া দেখতে পারবো না আমি, তাই বলা হয়নি।
তার মানে এই অপ্রীতিকর কাজটাও আমাকেই করতে হবে? তুমি আমার মতো দুর্বল নও মা। তুমি আমার দেখা নারীদের মধ্যে সব থেকে স্ট্রং একজন মানুষ। তোমাকে আমি কখনো ভেঙে পড়তে দেখিনি। আর তাই তো তোমার উপর আমি এতটা নির্ভরশীল। ছেলেকে ভালো করে দেখলেন তিনি। কথার ছলে কিভাবে মায়ের মন ভালো করতে হয় তা এই ছেলে জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। ছেলের মুখে এই কথা শুনে একটু আগের খারাপ লাগা দূর হয়ে গেল। সেদিন স্বামী ছেড়ে চলে যাওয়ার পর উনি ভেঙে পড়লে আজ ছেলের মুখে এ কথা শুনতে পেত না। রাহাকে তুমি বলো মা, আঙ্কেল আন্টির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তোমার কেমন মেয়ে পছন্দ? আজ বিয়ে না করো, কাল করবে। রাহাকে না করো, অন্য মেয়েকে তো করবে। বিয়ে না করে তো জীবন কাটাবে না, তাই না? আমাকে বলো, কেমন ধরনের মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে পেতে চাও? তুমি যেমন বলবে আমি তেমন মেয়ে খোঁজার চেষ্টা করব। শুভ্র হেসে বলল, তোমার মতো একজন কঠিন প্রকৃতির মেয়ে, যে ভালো থাকার জন্য শক্ত হাতে দুনিয়ার সাথে লড়াই করতে পারবে, আবার যার মনটা তোমার মতোই কোমল হবে, এমন মেয়ে পেলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।